অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি নিয়ে আমরা এখন জানার চেষ্টা করব এবং সেই ক্ষেত্রে আমি একদম প্রথমে তোমাদেরকে একটা বস্তুর কথা বলি। ধরো এটা হচ্ছে একটা বস্তু এবং এই বস্তুটা কোনো একটা জায়গায় বসে আছে। এখন আমরা শক্তি তো জানি, তাই না? শক্তি মানে হচ্ছে এনার্জি, এবং শক্তির সাথে আমরা কাজেরও একটা তুলনা করতে পারি। তো যখন কোনো একটা বস্তু বা কোনো একটা বডি, বা আমি এই বস্তুটা না বলে কোনো একটা সিস্টেমের কথা বলতে পারি, অর্থাৎ আমরা দুটো জিনিসের কথা বলতে পারি। একটা হচ্ছে ব্যবস্থা বা সিস্টেম, আরেকটা হচ্ছে বস্তু বা বডি। দুইটা যে কোনো একটার কথা বলতে পারি। তো এই দুটো জিনিসের মধ্যে আমরা জানি যে মোট একটা শক্তি কাজ করে, এবং এই শক্তিটাকে আমরা প্রায় টোটাল এনার্জি বলে থাকি। মানে আমি অনেকবার বলেছিলাম যে কোনো একটা বস্তু বা কোনো একটা সিস্টেম বা কোনো একটা ব্যবস্থার মধ্যে আমাদের মোট শক্তি এই জিনিসটা উপস্থিত থাকে, এবং এই মোট শক্তিটা প্রধানত 3 ধরনের হয়। এক ধরনের শক্তি কি হতে পারে, সেটা হচ্ছে গতিশক্তি, তার মানে কাইনেটিক এনার্জি কেই। আরেক ধরনের শক্তি হতে পারে বিভব শক্তি, বা যেটাকে আমরা পটেনশিয়াল এনার্জি বলে থাকি। এবং 3 নম্বর যে শক্তিটা আছে সেটাই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি, যেটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। তাহলে দেখো, কোনো একটা বস্তু কিংবা কোনো একটা ব্যবস্থা, ওদের মধ্যে সব বা সর্বমোট যে শক্তিটা থাকে সেটা এই 3 ধরনের শক্তি নিয়ে তৈরি। এর মধ্যে আমরা কাইনেটিক এনার্জির কথা যদি বলি বা গতিশক্তির কথা যদি বলি, এটা শুধুমাত্র ওই বস্তু বা ওই সিস্টেমের যে গতি, সেই গতির জন্য তৈরি হয়। তার মানে তুমি একটা বস্তুকে যখন গতিশীল করবে, তখন তার মধ্যে অবশ্যই গতিশক্তি তৈরি হবে। আবার আমি যদি পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তির কথা যদি বলি, আমরা 2 ধরনের বিভব শক্তি পাই। একটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় বিভব শক্তি, আরেকটা হচ্ছে তড়িৎ বিভব শক্তি। অর্থাৎ একটাকে আমি বলতে পারি মহাকর্ষীয় বিভব শক্তি বা মহাকর্ষীয় বলের জন্য তৈরি হওয়া বিভব শক্তি, আর আরেকটাকে বলতে পারি আমি ইলেকট্রোস্ট্যাটিক বা স্থির তড়িৎ বিভব শক্তি। বিষয়টা কীরকম? খুব সহজ। আমরা মহাকর্ষীয় বিভব শক্তির কথা কিন্তু জানি। অর্থাৎ তুমি যদি ভূমি থেকে কোনো একটা বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠিয়ে নাও, তাহলে ওই বস্তুটার মধ্যে যে শক্তি সঞ্চয় হবে সেটাই হচ্ছে মহাকর্ষীয় বিভব শক্তি, যেটাকে আমরা এমজিএস দিয়ে প্রকাশ করতাম। যেখানে ভূমি থেকে বস্তুটার উচ্চতা কত থাকতো? এইচ পরিমাণে থাকতো। আর তুমি যদি স্থির তড়িৎ বিভব শক্তির কথা বলো, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কোনো একটা তড়িৎ ক্ষেত্র। আমি একটু তোমাকে জাস্ট ছোট্ট একটা এক্সপ্লেনেশন দিচ্ছি। ধরো এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র, মানে একটা চার্জ, এই চার্জের চারপাশে আমাদের তড়িৎ ক্ষেত্র আছে, এবং আমরা স্থির তড়িতে কিন্তু এই জিনিসগুলো জেনেছিলাম। আর তুমি যদি এই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে কোনো একটা চার্জকে নিতে চাও, ধরো এখানে একটা বিন্দু আছে, ধরো এই বিন্দুতে একটা চার্জ বসে আছে, তুমি চাচ্ছ এই বিন্দু থেকে এই বি বিন্দুতে একটা চার্জকে সরিয়ে নিতে, তাহলে তোমাকে যে পরিমাণ শক্তি খরচ করতে হবে, যে পরিমাণ কাজ করতে হবে, সেটাই হচ্ছে কি আমাদের এক ধরনের বিভব শক্তি বা স্থির তড়িৎ বিভব শক্তি। তার মানে বিভব শক্তি হচ্ছে 2 ধরনের হয়। একটা হচ্ছে মহাকর্ষীয় বিভব শক্তি, যেটা হচ্ছে এমজিএস, আরেকটা হচ্ছে স্থির তড়িৎ বিভব শক্তি, যেটা আমরা তড়িৎ ক্ষেত্রে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে কোনো একটা চার্জ পার্টিকেলকে সরানোর জন্য কাজ করে থাকি। তো আমরা এই দুটো জিনিস দেখলাম। 3 নম্বরে যেটা, এটা নিয়ে হচ্ছে আমাদের আজকের আলোচনা, সেটা হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি। এখন এই অভ্যন্তরীণ শক্তিটা কোথায় কাজ করবে? এই অভ্যন্তরীণ শক্তিটা শুধুমাত্র অণু কিংবা পরমাণুর মধ্যে কাজ করবে। তার মানে আমরা যে ছোট ছোট মলিকুলের কথা বলি, অণু পরমাণুর কথা বলি, ওই সমস্ত অণু পরমাণু লেভেলের মধ্যে আমাদের এই অভ্যন্তরীণ শক্তি কাজ করবে। তার মানে অণু কিংবা পরমাণু, এদের মধ্যে কেবলমাত্র অভ্যন্তরীণ শক্তি কাজ করে, কখনোই কোনো বডির মধ্যে বা কোনো সিস্টেমের মধ্যে সরাসরি কাজ করে না। আবার বডি এবং সিস্টেমের মধ্যে কিন্তু অনেকগুলো অণুপরমাণু থাকে, এবং ওই অণুপরমাণুর মধ্যেই কেবলমাত্র এই অভ্যন্তরীণ শক্তি কাজ করে। তাহলে আমি একদম শুরুতে একটা বল এঁকেছিলাম, খেয়াল করে দেখো, এই বলটা ছিল কি একটা বডি। তাহলে এই বলটা ধরে নাও 5 কেজি ভরের একটা বল, এবং এই 5 কেজি ভরের বলটা যখন ছোটাছুটি করবে, তখন তার মধ্যে গতিশক্তি পাবো আমরা। এই 5 কেজি ভরের বলটা যখন এই উচ্চতায় উঠবে, তখন তার মধ্যে আমরা বিভব শক্তি পাবো। বাট যখন আমি এই 5 কেজি বলের ভেতরের অণু পরমাণুগুলোকে নিয়ে আসবো, ধরো বলটা হচ্ছে কোনো একটা প্লাস্টিক দিয়ে তৈরি, প্লাস্টিকের ভেতর কার্বন আছে, অক্সিজেন আছে, তারপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের উপাদান আছে। তো এই যে কার্বন অক্সিজেনের অণু এবং পরমাণু যে পাচ্ছি, ওদের মধ্যে যে শক্তিগুলো কাজ করবে, সেটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি। এখন আমরা যেহেতু তাপগতিবিদ্যা নিয়ে পড়ছি, তাপগতিবিদ্যা সবচেয়ে বেশি কাজ করা হয় গ্যাসকে নিয়ে। তো আমি তোমাকে যদি একটা আবদ্ধ পাত্রে গ্যাস দেখাই এবং ওই গ্যাসের যদি অনেকগুলো অণুপরমাণু দেখাই, তাহলে দেখবে তারা অনেকটা এরকমভাবে ছোটাছুটি করে। তো খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটা আবদ্ধ পাত্র, যার ভিতরে আমি যে কোনো একটা গ্যাস রেখেছি। তুমি ধরে নিতে পারো সেটা হাইড্রোজেন গ্যাস বা অক্সিজেন গ্যাস বা নাইট্রোজেন গ্যাস। এই গ্যাসের মধ্যে যতগুলো অণুপরমাণু আছে, তারা কিন্তু ছোটাছুটি করছে। তুমি দেখতে পাচ্ছ এখানে সবুজ কালারের কিছু পরমাণু আছে, হলুদ কালারের কিছু পরমাণু আছে। তো তারা যখন এরকম ছোটাছুটি করা শুরু
করবে তখন তাদের মধ্যে যে শক্তি কাজ করবে সেটাই হচ্ছে আমাদের ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি। এখন এই অণু বা পরমাণু বা মলিকিউল বা অ্যাটম এদের মধ্যে কী কী শক্তি কাজ করে সেটা একটু দেখি। আমি যদি যে কোনো একটা অণু বা পরমাণুকে ধরে নিই, মানে ধরে নিয়ে যদি বাইরে নিয়ে আসি, না বাইরে নেওয়ার দরকার নেই, ভেতরে থাকুক, তো আমি জাস্ট ধরো এখানে একটা পরমাণুর কথা ধরছি, তো সেটা হচ্ছে এই জায়গাটাতে আছে। তো ওর মধ্যে আমরা কী কী শক্তি পাবো খেয়াল করে দেখো। ও কিন্তু চলাচল করছে এবং চলাচলের জন্য আমি জানি সে আসলে ত্রিমাত্রিক ওয়েতে চলাচল করছে। সে আসলে এক্স অক্ষ বরাবরও চলছে, ওয়াই অক্ষ বরাবরও চলছে, আবার জেড অক্ষ বরাবরও চলছে। তার মানে তার চলনটা হচ্ছে ত্রিমাত্রিক, তিনটা দিকে সে চলছে। এবং এই চলার পথে অবশ্যই তার একটা গতি তৈরি হবে, তার বেগ থাকবে, ভেলোসিটি থাকবে। এবং এই যে বেগ তৈরি হচ্ছে বা গতি তৈরি হচ্ছে, এর জন্য আমাদের এখানে একটা শক্তি কাজ করবে, সেটা আমরা সবাই জানি, গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। তার মানে অভ্যন্তরীণ শক্তির মধ্যে আমরা একটা পার্ট পেলাম, অভ্যন্তরীণ শক্তিকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। তো ইউর মধ্যে একটা পার্ট পেলাম কি, কাইনেটিক এনার্জি। এবং এই কাইনেটিক এনার্জি বা গতিশক্তি শুধুমাত্র মলিকিউল বা অ্যাটম অথবা অণু বা পরমাণুর মধ্যে থাকবে। এটা কিন্তু এই টোটাল বস্তুর গতিশক্তি না। দ্যাট মিনস আমি যে এখানে এ নাম্বার লিখে একটা গতিশক্তি লিখেছিলাম বা গতি লিখেছিলাম, এই জিনিসটা কিন্তু টোটাল বস্তুর। বাট এখানে আমি টোটাল বস্তু নিয়ে কাজ করছি না, আমরা টোটাল একটা সিস্টেমের অণু বা পরমাণু নিয়ে কাজ করছি। তার মানে এই গতিশক্তিটা হবে আমাদের অ্যাটম অথবা মলিকুলের। অ্যাটম মানে হচ্ছে পরমাণু, মলিকুল মানে হচ্ছে কি, অণু। তারপরে আমরা ওই অ্যাটমটার দিকে আরেকটু তাকাই। এখানে আমাদের আরেক ধরনের শক্তি কাজ করে। খেয়াল করে দেখো, আমাদের এখানে যদি পাশাপাশি দুইটা এরকম পরমাণু বা অণুকে রাখা হয়, আমরা জানি অণু আর পরমাণু কিন্তু পাশাপাশি থাকলে তারা একে অপরকে আকর্ষণ করতে পারে। তার মানে আমাদের ভেতরে এই দুটো পরমাণুর মাঝে বা অণুর মাঝে একটা আকর্ষণ বল কাজ করবে এবং এই আকর্ষণ বলটাকে বলা হয় পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। তার মানে অভ্যন্তরীণ শক্তির ভিতর আরেকটা জিনিস আমরা পাচ্ছি, সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। বাট এটাও কোথায় কাজ করবে, পরমাণু অথবা অণুর মধ্যে কাজ করবে, টোটাল বস্তুর ভিতরে কিন্তু কাজ করবে না, ওটা অন্য বিষয়। তাহলে আমরা দুইটা অভ্যন্তরীণ শক্তি পেলাম। আরেকটা অভ্যন্তরীণ শক্তি কিভাবে কাজ করে খেয়াল করে দেখো। অণু পরমাণুগুলো যখনগুলো চলছে বা কোনো একটা জায়গায় যখন স্থিরভাবে থাকার চেষ্টা করবে, তখন কিন্তু আসলে সে স্থির থাকতে পারবে না। কেননা অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু বা পরমাণু সবসময় কম্পনশীল থাকে বা কাঁপতে থাকে। তার মানে একটা পদার্থ এর মধ্যে যখন অণু পরমাণু থাকবে, তখন তারা ভাইব্রেশন তৈরি করবে বা কাঁপতে থাকবে। যে কোনো পরিস্থিতিতে তুমি রাখো না কেন, সেখানে মহাকর্ষ বল থাকুক বা না থাকুক, বা তড়িৎ ক্ষেত্র থাকুক বা না থাকুক, যে কোনো অণু বা পরমাণু যদি গ্যাসের হয়ে থাকে, সে কম্পন তৈরি করবে বা কাঁপতে থাকবে বা ভাইব্রেশনাল এনার্জি তৈরি করবে। তার মানে এখানে আমরা আরেকটা শক্তি পাচ্ছি, সেটা হচ্ছে ভাইব্রেশন বা বলা যায় ভাইব্রেশন এনার্জি বা কম্পন শক্তি। তার মানে এই তিনটা শক্তি মিলিয়ে কিন্তু আমাদের টোটাল অভ্যন্তরীণ শক্তিটা গঠন হয়। এবং আমরা যখন বাইরে থেকে এই সিস্টেমের মধ্যে তাপ দিব, দেখো এই টোটালটা কিন্তু একটা ব্যবস্থা বা সিস্টেম হিসেবে কাজ করে এবং এই সিস্টেমের মধ্যে আমাদের গ্যাস আছে এবং এই গ্যাসের অণু বা পরমাণুগুলো কিন্তু এরকম ছোটাছুটি করছে। তো আমি যখন বাইরে থেকে এক্সট্রা হিট দিব বা তাপ দিব, তখন কিন্তু আমাদের এখানে কিছু জিনিস বেড়ে যাবে। কী কী জিনিস বাড়বে, আমাদের অবশ্যই অণু বা পরমাণুর গতিশক্তি যে ছিল, সেই গতিশক্তি বা আমি বলতে পারি কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। আবার ভাইব্রেশনাল এনার্জি বা ভাইব্রেশন এনার্জি বা কম্পন শক্তি, এটাও কিন্তু বেড়ে যাবে। তার মানে তাপ প্রয়োগ করলে কোনো একটা সিস্টেমের মধ্যে তার গ্যাসের অণু বা পরমাণুর গতিশক্তিও বেড়ে যায় এবং কম্পন শক্তিও কি বেড়ে যায়। এবার আমরা আরেকটা হিসাব করব, সেটা হচ্ছে আমরা কিন্তু মোট শক্তি নিয়ে দেখলাম যে মোট শক্তির মধ্যে তিনটে জিনিস থাকে, একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে বিভব শক্তি, যেখানে বিভব শক্তি দুই ধরনের, আরেকটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি। তো এখন আমরা দেখি যে আরেকটা ছোট্ট হিসাব, সেটা হচ্ছে কি, ধরো একটা বস্তু টোটালি স্থির অবস্থা আছে, বা ধরে নিলাম আমরা এটা একটা বল এবং এই বলটা টোটালি স্থির অবস্থায় বসে আছে। তার মানে কোনো একটা বস্তু বা কোনো একটা সিস্টেমে যেহেতু মোট শক্তি থাকে বা টোটাল এনার্জি থাকে, আমরা ট্রাই করব এই স্থির অবস্থায় থাকা বলের মোট এনার্জি বা টোটাল শক্তি কত হবে। তাহলে আমরা জানি কোনো একটা বস্তু বা কোনো একটা সিস্টেম, যেমন এটা একটা সিস্টেম ছিল, এর মোট শক্তিটা হয় কি, তিনটা শক্তির সমন্বয়। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি। তো যেহেতু বলটা একদম স্থির অবস্থায় বসে আছে, তার মানে তার মধ্যে কোনো গতিশক্তি নেই, তার মানে এই গতিশক্তিটা কি কাটা যাবে। তাহলে আলটিমেটলি আমরা এই বলের মধ্যে দুটো শক্তি পাবো, একটা হচ্ছে বিভব শক্তি প্লাস অভ্যন্তরীণ শক্তি। এখন ধরে নাও আমাদের এই বলটা পৃথিবীতে ছিল, তাই না? ধরো এটা হচ্ছে ভূমি, ভূমি থেকে ধরো যে কোনো একটা জায়গায় ছিল সে। আমি ধরে নিলাম এই বলটা এখন আর পৃথিবীতে নেই, আমরা এই বলটাকে ধরে মহাশূন্যে পাঠিয়ে দিলাম। মহাশূন্যে কেন পাঠিয়ে দিয়েছি, কারণ সেখানে কোনো মহাকর্ষ বল নেই
এবং সেখানে কোনো তড়িৎ ক্ষেত্র নেই, তাহলে এটা টোটালি ভ্যাকিউম বা মহাশূন্যে আছে। তাহলে মহাশূন্য যদি থাকে, আচ্ছা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তখন আমরা টোটাল এনার্জি কী পাবো। তাহলে আমরা লিখতে পারি বলের জন্য টোটাল এনার্জি বা মোট শক্তি। খেয়াল করে দেখো, আমাদের এখানে বলটা কিন্তু স্টিল স্থির অবস্থায় আছে, দ্যাট মিন্স বলটা হচ্ছে স্টেবল অবস্থায় আছে, স্থির অবস্থা। আমাদের উপরে কন্ডিশনও কী ছিল, বলটা স্টেবল অবস্থায় ছিল। বাট এখন কিন্তু তার আশেপাশে কোনো মহাকর্ষ ক্ষেত্রও নেই অথবা তড়িৎ ক্ষেত্রও নেই, এবং একই সাথে এই বলটা স্থির অবস্থায় আছে। তাই আমি বলতে পারি এই বলের মধ্যে শুধুমাত্র যেই শক্তিটা কাজ করবে সেটাই হচ্ছে ইউ বা অভ্যন্তরীণ শক্তি। কেননা তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের একটা সিস্টেম বা একটা বস্তুর মধ্যে টোটাল 3টা শক্তি কাজ করে। এই 3টা শক্তির মধ্যে আমরা 2টো শক্তিকে এখন কেটে দিতে পারি, যেহেতু আমাদের এই বল বা বস্তুটা মহাশূন্যে আছে, তার মানে ওর মধ্যে শুধুমাত্র অভ্যন্তরীণ শক্তি বা ইউ কাজ করবে। এবার আমরা বস্তুর কথা ছেড়ে এই সিস্টেমের কথা চলে আসি। ধরো তুমি এখানে এরকম একটা সিস্টেম নিয়েছো এবং এই সিস্টেমের ভিতরে তুমি একটা গ্যাস রেখেছো, সেটা হচ্ছে বাস্তব গ্যাস। এবং তোমরা বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস সম্পর্কে জানো। বাস্তব গ্যাস মানে হচ্ছে কি, রিয়েল গ্যাস। তো আমি যদি এখন তোমাকে রিয়েল গ্যাসের কথা বলি, তাহলে আমরা রিয়েল গ্যাসের মোট এনার্জি বের করব। এবং তুমি একটা কন্ডিশন ধরে নাও, আমাদের রিয়েল গ্যাসটা একদম স্থির অবস্থা আছে বা রেস্ট অবস্থা আছে। এবং আরেকটা জিনিস ধরে নাও, আমাদের এই রিয়েল গ্যাস বা বাস্তব গ্যাসের চারপাশে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই এবং কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ড নেই। মানে আমি বলতে চাচ্ছি কোনো মহাকর্ষ ক্ষেত্র নেই, কোনো তড়িৎ ক্ষেত্র নেই। মহাকর্ষ ক্ষেত্রকে আমরা প্রকাশ করতে পারি, আচ্ছা প্রকাশ করার দরকার নেই, আমি এখানে লিখে দিচ্ছি নো মহাকর্ষ, মানে এটা মহাশূন্যে আছে আর কি, প্লাস হচ্ছে নো তড়িৎ ক্ষেত্র। তখন এই বাস্তব গ্যাসের মোট যে শক্তিটা সেটা কত হবে সেটা একটু বের করি। তাহলে আমাদের হবে টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু, যেহেতু সে রেস্ট অবস্থা আছে, তার মানে এই রিয়েল গ্যাসটা যে কন্টেনারের ভিতর আছে বা যেই বাক্সের ভিতর আছে, আমি এখানে বাক্স বলতে পারি, বক্স বলতে পারি, সেটা যেহেতু স্থির, তার মানে ওর গতিশক্তি ইকে এটা থাকবে না। আবার ওর চারপাশে যেহেতু মহাকর্ষ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র নেই, তার মানে ওর বিভব শক্তি এটাও থাকবে না। তাহলে আলটিমেটলি ওর মধ্যে যা থাকবে সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি থাকবে। এখন এখানে আমি যদি আরেকটা কাহিনী ঘটাই, সেটা হচ্ছে কি, তুমি তো জানো যে অভ্যন্তরীণ শক্তির আবার 3টা পার্ট থাকে। খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে একটু প্রথম থেকে দেখাই, প্রত্যেকটা সিস্টেম বা বস্তুর অভ্যন্তরীণ শক্তির মধ্যে 3টা পার্ট থাকে। একটা পার্ট আমরা দেখেছিলাম যে অণু বা পরমাণুর গতিশক্তি, তাহলে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ অ্যাটম অর মলিকিউল। আবার অণু বা পরমাণুর পরস্পরের আকর্ষণের ফলে যেই বিভব শক্তিটা থাকে সেটাও কিন্তু থাকে, তার মানে এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তো আমি প্রাইম দিলাম যাতে তোমরা বুঝতে পারো এগুলো হচ্ছে অণু বা পরমাণু লেভেলের গতিশক্তি এবং বিভব শক্তি। এবং আরেকটা থাকে হচ্ছে ভাইব্রেশনাল এনার্জি, এটাকে আমি ভিআইভি লিখলাম। এবং এই যে ভাইব্রেশনাল এনার্জিটা হয়, এই ভাইব্রেশনাল এনার্জিটা কিন্তু বেড়ে যায় তাপ প্রয়োগ করলে, আবার কাইনেটিক এনার্জিও কি বেড়ে যায় তাপ প্রয়োগ করলে। তার মানে আমরা এখানেও যে মানে অভ্যন্তরীণ শক্তি পাচ্ছি, এটারও কি অবশ্যই 3টা পার্ট থাকবে। একটা হচ্ছে অণু বা পরমাণুর গতিশক্তি, অণু বা পরমাণুর বিভব শক্তি এবং কম্পন শক্তি বা ভাইব্রেশনাল এনার্জি, যেটাকে আমি ভিআইবি লিখেছি। তাহলে এই যে আমরা বাস্তব গ্যাস নিয়ে কাজ করছি, তার মধ্যে যে অভ্যন্তরীণ শক্তিটা এখন আমরা পাচ্ছি, এখানেও কিন্তু আমরা 3টে জিনিসই পাবো। একটা হচ্ছে আমাদের বাস্তব গ্যাসের অণু বা পরমাণুর গতিশক্তি, অণু বা পরমাণুর বিভব শক্তি এবং তাদের মধ্যে যে কম্পনটা তৈরি হয় সে কম্পন শক্তি। তার মানে আমরা এইভাবে কিন্তু অভ্যন্তরীণ শক্তির ভেতরেও 3টা করে পার্ট পাচ্ছি। এটা কেন লিখলাম, এটা লেখার একটা রিজন আছে। রিজনটা হচ্ছে এটা, তুমি যদি এখন বাস্তব গ্যাস নিয়ে কাজ না করে আদর্শ গ্যাস নিয়ে কাজ করো, তখন কি ঘটবে। ধরো তোমার কাছে এখন আদর্শ গ্যাস আছে, যেটাকে আমরা ইংলিশে আইডিয়াল গ্যাস বলি। ধরো তোমার এই কন্টেনারের ভিতরে এখন আইডিয়াল গ্যাস আছে বা আদর্শ গ্যাস আছে। তোমরা জানো আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাসের মধ্যে যতগুলো অণু বা পরমাণু থাকবে, তাদের মাঝে কোনো আকর্ষণ বিকর্ষণ কাজ করে না। তার মানে আদর্শ গ্যাস হওয়ার শর্তটা কি, আমরা উপরে একটু লিখতে পারি, আদর্শ গ্যাসের অণু বা পরমাণুর মধ্যে কোনো আকর্ষণ থাকবে না। তাহলে যদি কোনো আকর্ষণ নাই থাকে, তার মানে আমি বলতে পারি তাদের মধ্যে কোনো বিভব শক্তি কাজ করবে না। এবং বিভব শক্তি যদি কাজ না করে, তাহলে আদর্শ গ্যাসের জন্য আমি জাস্ট এখানে দেখাচ্ছি, ধরো
আদর্শ গ্যাসের মানে আদর্শ গ্যাসটাকে আমি যদি এরকম একটা কন্ডিশনে রাখি যেখানে তারা স্থির থাকছে, যেখানে তাদের চারপাশে কোনো মহাকর্ষ বল নেই বা মহাকর্ষ ক্ষেত্র নেই বা তড়িৎ ক্ষেত্র নেই, তখন এই আদর্শ গ্যাসের যে মোট শক্তিটা হবে সেটা হবে কি আমাদের অভ্যন্তরীণ শক্তি। এবং ওই অভ্যন্তরীণ শক্তির ভেতরে যে 3টা পার্ট আছে তার মধ্যে আমাদের একটা পার্ট কিন্তু থাকবে না। সেটা কি? সেটা হচ্ছে আমাদের বিভব শক্তিটা থাকবে না। তার মানে ওর মধ্যে শুধু থাকবে গ্যাসের অণু বা পরমাণুগুলোর গতিশক্তি এবং আরেকটা জিনিস থাকবে ভাইব্রেশনাল এনার্জি বা কম্পন শক্তি। যেহেতু আদর্শ গ্যাসের অণু বা পরমাণু একে অপরকে আকর্ষণ করে না, আর এই আকর্ষণ না করার জন্যই এদের মধ্যে কোনো পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি থাকবে না। তাহলে আদর্শ গ্যাসের মোট যে শক্তিটা সেটাই হচ্ছে কি ওই গ্যাসের অণু বা পরমাণুর গতিশক্তি যোগ ওই গ্যাসের অণু বা পরমাণুর কম্পন শক্তি। আর আরেকটা মজার বিষয় হচ্ছে কি, তোমার এটা যদি একটা পরমাণু হয়ে থাকে, গোলাকার দেখালাম, এই পরমাণুটার মধ্যে আমি দেখতে পাচ্ছি 3টা শক্তি কাজ করবে, তাই না? একটা হচ্ছে ওর গতিশক্তি, একটা হচ্ছে ওর বিভব শক্তি, একটা হচ্ছে কম্পন শক্তি। বাট এই অণু বা পরমাণুটা শুধুমাত্র যে গতিশক্তি দেখায় তা না, তার কিন্তু ঘূর্ণন গতিশক্তিও থাকে। তার মানে এই অণু বা পরমাণুটা তার নিজের অক্ষকে কেন্দ্র করে কিন্তু ঘুরতে পারে যখন সে কোনো একটা আবদ্ধ পাত্রে থাকে। তার মানে এখানে অনেক ধরনের গতি কাজ করে, কৌণিক গতি কাজ করে, রৈখিক গতি কাজ করে। রৈখিক গতির জন্য আমরা কাইনেটিক এনার্জি বা কেই দেখিয়েছি, বাট এখানে কৌণিক গতিও কাজ করে, কৌণিক বেগও কাজ করে, কৌণিক সরণও ঘটে, অনেক ধরনের গতির ঘটনা ঘটে। তার মানে আমরা গতিবিদ্যায় যে 2 ধরনের গতি পড়েছিলাম, একটা ছিল কি তোমাদের মনে থাকতে পারে রৈখিক গতি, এবং আরেকটা ছিল কি কৌণিক গতি, তাই না? রৈখিক গতিতে কারা কারা ছিল? রৈখিক বেগ ছিল, রৈখিক সরণ ছিল, রৈখিক ত্বরণ ছিল, তারপর হচ্ছে রৈখিক আমাদের গতিশক্তি ছিল, অনেক কিছু ছিল। ঠিক একইভাবে কৌণিক গতিতেও আমরা দেখেছিলাম আমাদের কৌণিক বেগ ছিল ওমেগা, কৌণিক সরণ ছিল থিতা, তারপর হচ্ছে আমাদের কৌণিক ত্বরণ ছিল আলফা। তো সব কিছুই কিন্তু কোনো একটা অণু বা পরমাণুর মধ্যে কাজ করবে। তার মানে বিষয়টা এরকম না যে শুধুমাত্র রৈখিক গতিবেগ বা রৈখিক গতি কাজ করছে কোনো একটা পরমাণুতে। বিষয়টা এরকম যে একই সাথে রৈখিক গতিও কাজ করে এবং কৌণিক গতিও কিন্তু কাজ করতে পারে। তাহলে তোমাকে আরেকটা বিষয় কারেকশন করে দিই ব্ল্যাক কালারে, সেটা হচ্ছে আমরা এই যে অভ্যন্তরীণ শক্তির ভেতরে একটা অংশ পেয়েছিলাম কি গতিশক্তি, দ্যাট মিনস কাইনেটিক এনার্জি। এই গতিশক্তিটা আসলে 2টা জিনিসের সমন্বয়ে গঠিত। তার মধ্যে একটা হচ্ছে কোন একটা অণু বা পরমাণুর রৈখিক গতিশক্তি, আরেকটা হচ্ছে কৌণিক গতিশক্তি। তার মানে আমি যদি ছোট্ট করে তোমাকে গ্রিন কালারের উপরে লিখি, তুমি অভ্যন্তরীণ শক্তির ভিতরে একটা গতিশক্তি পাচ্ছ কেই, এবং এই গতিশক্তিটা কার গতিশক্তি ছিল? অণু বা পরমাণুর গতিশক্তি। এই গতিশক্তির এখন 2টা অংশ আছে, একটা হচ্ছে রৈখিক গতিশক্তি প্লাস আরেকটা হচ্ছে আমাদের কৌণিক গতিশক্তি। তার মানে সবসময় মনে রাখবে অভ্যন্তরীণ শক্তির ভিতরে আমাদের অনেকগুলো পার্ট থাকে। তাহলে আমি একটু ক্লিয়ার করে ফেলি। আমাদের অভ্যন্তরীণ শক্তি ইউ যদি কখনো কাজ করে কোনো একটা গ্যাসের অণু বা পরমাণুর মধ্যে, তাহলে অবশ্যই তার মধ্যে কতগুলো পার্ট থাকবে। একটা পার্ট হচ্ছে কি আমাদের রৈখিক গতিশক্তি, একটা পার্ট হচ্ছে কৌণিক গতিশক্তি, একটা পার্ট হচ্ছে বিভব শক্তি, একটা পার্ট হচ্ছে আমাদের কম্পন শক্তি। এবং এই অভ্যন্তরীণ শক্তিটা শুধুমাত্র অণু বা পরমাণু লেভেলে কাজ করবে, কখনো বিশাল একটা বস্তু বা বিশাল একটা সিস্টেমের মধ্যে কাজ করবে না। আর এই অভ্যন্তরীণ শক্তিটা টোটাল সিস্টেম জুড়েই কাজ করে, যেহেতু কোনো একটা সিস্টেমের প্রত্যেকটা জায়গায় অণু বা পরমাণু থাকে। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির নির্ভরশীলতা দেখব। তো বিষয়টা কীরকম? বিষয়টা হচ্ছে আমরা অভ্যন্তরীণ শক্তি বলতে যেটা বুঝেছি সেটা হচ্ছে কোনো একটা বস্তুর অণু বা পরমাণুর মধ্যে যে অন্তর্নিহিত শক্তি থাকে বা ইন্টারনাল যেই শক্তিগুলো থাকে সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। আর মজার বিষয় হচ্ছে অভ্যন্তরীণ শক্তি কি একটা এনার্জি, আর আমরা কিন্তু জানি শক্তি বিভিন্ন রূপে কনভার্ট হতে পারে। আমরা এটাও জানি যে আমরা যদি কোনো একটা জায়গায় কাজ করি সেই কাজটাকে শক্তিতে কনভার্ট করতে পারি এবং ওই শক্তিকেও কিন্তু কাজে কনভার্ট করতে পারি। তাহলে আমরা এই অভ্যন্তরীণ শক্তিকে কাজে লাগিয়ে কোনো একটা জায়গায় কাজ করতে পারবো, যেটাকে আমরা কৃতকাজ বলি বা ইংলিশে ওয়ার্ক ডান বলি। আবার তুমি চাইলে কোনো একটা সিস্টেম বা কোনো একটা বডি, আমি যদি তোমাকে একটু দেখাই, ধরো এটা হচ্ছে একটা বডি। বডি বলতে আমি এখানে একটা বস্তুর কথা বলছি। তো তুমি যদি বাইরে থেকে এই বস্তুর মধ্যে কিছু পরিমাণ কাজ করো, তার মানে ওই বস্তুর মধ্যে তুমি যদি কিছু কাজ করো বা ওয়ার্ক ডান করো, তাহলে ওই কাজটা চাইলেই আমাদের এই ভিতরে গিয়ে অভ্যন্তরীণ শক্তিতে কনভার্ট হতে পারবে। তার মানে তুমি কোনো একটা সিস্টেমের মধ্যে অথবা কোনো একটা যন্ত্রের মধ্যে কিছু পরিমাণ কাজ করে দিলে বা কিছু পরিমাণ ওয়ার্ক ডান করলে সেখানে ওই যন্ত্র বা ওই বস্তু বা ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বা ইউ ওর মানটা বেড়ে যাবে বা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। আবার তুমি যদি চাও যে তুমি এখানে কাজ করতে যাচ্ছ না, তুমি অন্য কিছু করতে যাচ্ছ,
জাস্ট একটু দেখাই, আমি আরেকটা বস্তু আঁকলাম অথবা আরেকটা সিস্টেম আঁকলাম। আমি এখানে বস্তুও বলতে পারি অথবা সিস্টেমও বলতে পারি, দুটো একই মিন করে আর কি, মানে একইভাবে কাজ করে দুটো। তো আমি এখানে তোমাকে আরেকটা সিস্টেম বা আরেকটা বস্তুর কথা বললাম, তুমি চাচ্ছ এই বস্তুর মধ্যে এখন অভ্যন্তরীণ শক্তি বাড়াতে। এখন তুমি করলে কি, তুমি এখানে কাজ না করে বাইরে থেকে বস্তুর মধ্যে তাপমাত্রা তো না, তাপ সাপ্লাই করলে, মানে হিট সাপ্লাই করলে, তখনও কিন্তু এই বস্তুটার জন্য আমাদের অভ্যন্তরীণ শক্তি যেটা সেটা হচ্ছে বেড়ে যাবে। তার মানে আমরা দুইভাবে কোনো একটা বস্তুতে অভ্যন্তরীণ শক্তিটা বাড়াতে পারি। একটা হচ্ছে ওই বস্তু বা ওই সিস্টেমে কাজ করে আছে, আমি একটু সহজ কথায় লিখে দিচ্ছি জিনিসটা। তুমি যদি কোনো একটা ব্যবস্থা বা সিস্টেম অথবা কোনো একটা বস্তু বা বডিতে অভ্যন্তরীণ শক্তি বাড়াতে চাও, তোমার টার্গেট হচ্ছে কি ইউ বা অভ্যন্তরীণ শক্তি বাড়ানো। এটা তুমি দুইভাবে করতে পারো। একভাবে হচ্ছে কি, তুমি ওই বস্তু বা ওই সিস্টেমের মধ্যে কিছু কাজ করবে বা কৃত কাজ সম্পন্ন করবে, অথবা তুমি ওই সিস্টেম বা ওই বস্তুর মধ্যে তাপ সরবরাহ করবে বা হিট সাপ্লাই করবে। তো এই দুইভাবে তুমি ওই বস্তু বা ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিটা বাড়িয়ে দিতে পারো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে অভ্যন্তরীণ শক্তি এখানে স্পষ্ট কাজ এবং তাপের উপর নির্ভর করছে। আবার তুমি যখন কোনো একটা সিস্টেমে তাপ সরবরাহ করবে, তখন ওই সিস্টেমের কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ ওই সিস্টেমে যখন তাপমাত্রাটা বাড়বে, তার মানে ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিও বাড়বে। তা আমি বলতে পারি তাপমাত্রা যদি বেড়েই যায়, তাপমাত্রাকে আমরা টি দিয়ে প্রকাশ করি, তাপমাত্রাকে যদি আমি বাড়িয়ে ফেলতে পারি তাপ প্রয়োগ করে, তাহলে অবশ্যই ওই সিস্টেমের কী হবে, অভ্যন্তরীণ শক্তি বাড়বে। তাই একটা বললে যেহেতু আরেকটা বাড়ে, তাই আমি বলতে পারি অভ্যন্তরীণ শক্তি আসলে তাপমাত্রার সমানুপাতিক। এবং এই জিনিসটাকে বলা হয় মেয়ারের প্রকল্প। তার মানে এটা আমিও যে বলেছি যে আমার কথা তা না, এটা আসলে বিজ্ঞানী মেয়ার ছিলেন। তো মেয়ার একটা থিওরেমের মাধ্যমে এটা প্রমাণ করেছেন, এবং মেয়ারের সাথে বিজ্ঞানী জুলও সম্পৃক্ত ছিলেন। তো মেয়ার এবং জুল ওনারা মিলিতভাবেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে যদি আমরা কোনো একটা সিস্টেমের বা কোনো একটা বস্তুর তাপমাত্রা বাড়িয়ে যদি দিই, তাহলে তার অভ্যন্তরীণ শক্তিটা বেড়ে যাবে। আর তাপমাত্রা বাড়ানোর সিস্টেম কি? সিস্টেমটা হচ্ছে ওই সিস্টেম বা ওই বস্তুতে কিছু তাপ প্রয়োগ করা। এখন এই যে আমরা শুধুমাত্র দেখলাম তাপমাত্রা বাড়ালেই অভ্যন্তরীণ শক্তিটা বেড়ে যাচ্ছে, এটা শুধুমাত্র কাজ করবে কোন জায়গাটাতে? এটা কাজ করবে হচ্ছে আমাদের আদর্শ গ্যাসে। তার মানে মেয়ারের যে প্রকল্পটা, এটা কেবলমাত্র আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাসের জন্য কাজ করে। তার মানে গ্যাসীয় পদার্থ, আমি একটু ইংলিশে লিখি, আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাসের জন্য আমাদের মেয়ারের প্রকল্পটা খুব ভালোভাবে কাজ করানো হয়, এবং এটা ইউজ করে আমরা কিন্তু অনেক ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমও ভবিষ্যতে সলভ করব। আবার আরেকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা কখনোই এক্সাক্ট অভ্যন্তরীণ শক্তি বের করতে পারি না। দ্যাট মিনস আমি যদি বলি কোনো একটা সিস্টেম বা কোনো একটা বডি বা কোনো একটা বস্তুর অভ্যন্তরীণ শক্তি হচ্ছে ইউ, এর মানে এই না যে আমরা এটা পাবো। আমরা আসলে অভ্যন্তরীণ শক্তির পার্থক্য বা ডিইউ এটাকে নির্ণয় করতে পারি। কখনো একটা সিস্টেম, কখনো একটা ব্যবস্থা বা কখনো একটা বডি বা কোনো বস্তুর অভ্যন্তরীণ এক্সাক্ট যে শক্তিটা আছে সেটা বের করতে পারি না। তার মানে আমাদের মেয়ারের যে প্রকল্পটা আছে এটাকে একটু সংশোধন করতে হবে। সেটা হচ্ছে আমরা আসলে ইউ বা কোনো একটা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কখনোই বের করতে পারবো না, আমরা কেবলমাত্র পার্থক্যটা বের করতে পারবো। পার্থক্যটা কীরকম? যে তুমি ধরো কোনো একটা তাপগতীয় ঘটনা ঘটার আগে অভ্যন্তরীণ শক্তি ছিল ইউ1, এবং আমরা ওই সিস্টেমে তাপ দিলাম অথবা সিস্টেম থেকে তাপটাকে ছিনিয়ে নিয়ে গেলাম, তখন অভ্যন্তরীণ শক্তি হয়ে গেছে ইউ2। তাহলে আমাদের শেষ অভ্যন্তরীণ শক্তি থাকছে ইউ2, আদি অভ্যন্তরীণ শক্তি থাকছে ইউ1। এদের মধ্যে যে পার্থক্য, এটাকে আমরা ডিইউ বলতে পারি, এবং তোমরা চাইলে এটাকে ডেল ইউ বলতে পারো, কোনো সমস্যা নেই। তার মানে ডেল ইউ বা ডিইউ এটার মানে হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তির পার্থক্য। তো আমরা এই পার্থক্যটাকেই বেসিক্যালি হিসাব করে থাকি, আমরা কখনোই এক্সাক্ট কোনো একটা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে জানি না। তাই মেয়ারের প্রকল্পটা আসলে কেমন হওয়ার কথা? ইউ এর বদলে ডিইউ হবে। ডিইউ মানে হচ্ছে কি? ডিইউ মানে ঢাকা ইউনিভার্সিটি না, ডিইউ মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা। তো তারপরে আমরা এটা তাপমাত্রা পরিবর্তনের সাপেক্ষে সমানুপাতিক ধরতে পারি, কেননা অবশ্যই অভ্যন্তরীণ শক্তিটা পরিবর্তন হয় তাপমাত্রা পরিবর্তনের জন্য। তাই আমরা ডিইউ সমানুপাতিক ডিটি লিখতে পারি। এখন আমরা আসল কথায় আসি, সেটা হচ্ছে আমরা এতক্ষণ অভ্যন্তরীণ শক্তি নিয়ে কাজ করেছি, সেটা হচ্ছে গ্যাসের জন্য। বাট তুমি যদি এই অ্যানিমেশনটা দেখো, তাহলে দেখতে পাচ্ছ আমাদের একটা গ্যাসকে যখন অনেক চাপ দেওয়া হয় তখন সেটা তরল হয়, আরও বেশি চাপ দিলে সেটা কিন্তু একদম সলিড বা কঠিন পদার্থ হয়ে যায়। তো গ্যাসের ক্ষেত্রে অণুগুলো অনেক দূরে দূরে ছুটাছুটি করে। তার মানে আমরা যদি গ্যাসের কথা বলি, এই গ্যাসের ক্ষেত্রে আমাদের অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তনটা পাবো, সেটা আসলে আমাদের এই অণুগুলোর গতিশক্তির জন্য পাবো।
দ্যাট মিন্স তুমি একটা গ্যাসের মধ্যে যখন তাপ প্রয়োগ করবে, সে তাপ প্রয়োগ করলে গ্যাসের তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়লে গ্যাসের অণুগুলো অনেক দ্রুত ছোটাছুটি করবে, তো তাদের মধ্যে অবশ্যই একটা গতিশক্তি কাজ করবে। তাই গ্যাসের অণুগুলোর বা পরমাণুগুলোর এই যে গতিশক্তিটা আছে এদেরকে বলা হয় তাপীয় গতিশক্তি। কারণ তুমি তাপ প্রয়োগ করেছো তাই গতিশক্তি বৃদ্ধি পেয়েছে। তো এই তাপীয় গতিশক্তিটার উপর নির্ভর করে আমাদের অভ্যন্তরীণ শক্তি। তাহলে আমি কথাটা একটু বাংলায় লিখি। গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তিটা নির্ভর করে তার তাপীয় গতিশক্তির জন্য, মানে গতিশক্তির উপরে। আমি এখন গ্যাসের কথা বাদ দিলাম, গ্যাসের কথা বাদ দিয়ে আমি তরলের কথা বললাম। যেহেতু তোমরা দেখতে পাচ্ছ এখানে তরল পদার্থের উপস্থিতি কিন্তু পাচ্ছি আমরা। তো আমি যদি তরল বা লিকুইডের কথা বলি তখন কি হবে? তরল পদার্থের মধ্যে কিন্তু অণুপরমাণুগুলো খুব সুন্দরভাবে চলাচল করতে পারে, কেননা তাদের মধ্যে কিন্তু যে আকর্ষণ বা বিকর্ষণ বল আছে সেটা কিন্তু একটু বেশি থাকে। তার মানে তুমি যদি তাপ দাও তরল পদার্থ অথবা তাপ যদি নাও দাও, তারপর কিন্তু তাদের অণুগুলোর গতিশক্তি থাকবে। তো সেক্ষেত্রে তরল পদার্থের জন্য আমাদের অভ্যন্তরীণ শক্তিটা নির্ভর করে মানে তরল পদার্থের অণু বা পরমাণুর গতিশক্তির উপর। এক্ষেত্রে আমরা তাপীয় গতিশক্তি ওয়ার্ডটা ইউজ করি না। তাহলে তরল পদার্থের জন্য আমি বলতে পারি অণু অথবা পরমাণুর যে গতিশক্তি আছে সেই গতিশক্তির উপরই আমাদের অভ্যন্তরীণ শক্তিটা নির্ভর করে। আচ্ছা, ঠিক মতো লিখি। এবং ফাইনালি আরেক ধরনের পদার্থ আছে, সেটা হচ্ছে আমাদের সলিড বা বলা যায় কঠিন পদার্থ। এবং কঠিন পদার্থের কথা যদি আমি বলি, জাস্ট আমি নিচে লিখছি, কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা অভ্যন্তরীণ শক্তি নির্ভরশীলতা কোথায় পাবো? খেয়াল করে দেখো, যখন কোনো একটা বস্তু কঠিন হচ্ছে, যে একদম লাস্ট কন্ডিশনে, যেমন তরল হলো, এই যে এখন হচ্ছে সলিড হলো, কঠিন পদার্থের অণু বা পরমাণুগুলো কিন্তু স্বাধীনভাবে চলাচল করতে পারে না, কেননা তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি থাকে। তাহলে ওই সমস্ত অণু বা পরমাণুর মধ্যে কিন্তু গতিশক্তি কাজ করবে না। এবং গতিশক্তি যদি কাজ না করে, তাহলে একটা জিনিসই তাদের মধ্যে কাজ করে, সেটা হচ্ছে কি কম্পন শক্তি বা ভাইব্রেশনাল এনার্জি। কেননা স্থির অবস্থায় থাকার পরেও অণু বা পরমাণু কম্পন করতে থাকে বা কাঁপতে থাকে। তাহলে সলিড বা কঠিন পদার্থের জন্য আমরা কম্পন শক্তির কথা যদি বলি, এই কম্পন শক্তির উপর নির্ভর করে আমাদের অভ্যন্তরীণ শক্তি। তাহলে খুব সহজ কথা, গ্যাসীয় পদার্থের জন্য অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে তার তাপীয় গতিশক্তির উপর। তরল পদার্থের জন্য অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে ওই তরল পদার্থের অণু বা পরমাণুর গতিশক্তির উপর। এবং কঠিন পদার্থের জন্য আমাদের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কঠিন পদার্থের অণু বা পরমাণুর কম্পন শক্তির উপর। তাহলে এটা হবে কম্পন শক্তি অফ অণু অর্থাৎ অ্যাটম অথবা পরমাণু বা মলিকিউল। তো এই বিষয়টা তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। তারপর আমরা তোমাদেরকে আবারও সেই কনফিউশনটা একটু দূর করে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই পাশে দুইটা অবস্থা, এবং আমরা মোটামুটি ধরেই নিই এই জায়গাটাতে আমাদের হিট অনেক বেশি আছে বা তাপ অনেক বেশি আছে, আর এই জায়গাটাতে আমাদের হিট বা তাপ অনেক কম আছে। এবং ছোট ছোট এই গোলাকার যে বস্তুগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি অণু কিংবা পরমাণু। তো আমরা যেটা তোমাদেরকে সূত্রে দিব সেটা হচ্ছে, আমরা মোটামুটি জানি যদি কোনো একটা বস্তুতে তাপ বেশি থাকে বা তাপ শক্তি যদি বেশি থাকে, ওই বস্তুটা অনেক বেশি পরিমাণ গরম হবে বা তার তাপমাত্রা বেশি হবে, এবং ওর মধ্যে অভ্যন্তরীণ শক্তিও কি অনেক বেশি পরিমাণে হবে। তার মানে আমাদের এটা যদি এই কন্ডিশন হয়, তাহলে এই কন্ডিশনের মধ্যে আমি দেখতে পাচ্ছি তাপের পরিমাণ বেশি, তাপমাত্রাও বেশি, এবং একই সাথে দেখো এই থার্মোমিটারের রিডিংটাকে অনেক বেশি, তার মানে তাপমাত্রা বেশি, তাই এখানে অভ্যন্তরীণ শক্তিও বেশি, তাই না? তাহলে এখানে ইউ বা অভ্যন্তরীণ শক্তি বেশি, তাপমাত্রা টি এটা হচ্ছে বেশি। দ্বিতীয় কেসে আমি যদি বলি, এটা হচ্ছে বি নম্বর কেস। এখানে দেখতে পাচ্ছ আমাদের তাপের পরিমাণ কম, তার মানে এটা হচ্ছে একটা ঠান্ডা জায়গা, তো এখানে অভ্যন্তরীণ শক্তি অবশ্যই কম হবে, তাপমাত্রার পরিমাণটাও কি কম হবে। বাট এখানে ভুল আসলে কোন জায়গায়, বা এখানে আমি কেন কনফিউশন জিনিসটা ইউজ করলাম? ইউজ করার কারণটা হচ্ছে কি, তাপ জিনিসটা আমি তোমাকে সতর্ক করেছিলাম যখন আমরা তাপ পড়েছিলাম, সেটা তাপ হচ্ছে আমরা বলে থাকি যে একটা পদার্থ থেকে আরেকটা পদার্থতে প্রবাহিত হয়, তাই না? এবং এটাও বলেছিলাম যে তাপ কোনো একটা জায়গায় থাকতে পারে, তার মানে এই জায়গাটাতে তাপও থাকতে পারে, এখানেও তাপ থাকতে পারে। বাট কথাটা একটু ভুল, কেননা তাপ কখনো থাকতে পারে না, তাপ শুধুমাত্র প্রবাহিত হয়। এবং এক্ষেত্রে তাপ যদি থাকে সেটা আসলে তাপ না, সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। তার মানে কোনো একটা জায়গায় অভ্যন্তরীণ শক্তি যদি বেশি থাকে, বা অণু বা পরমাণুর মধ্যকার গতিশক্তি, বিভব শক্তি, কম্পন শক্তি এগুলো যদি বেশি থাকে, আমরা তখন ধরে নিই ওই পদার্থের মধ্যে তাপ বেশি, বা ওই পদার্থ মানে ওই পদার্থের বেশি পরিমাণ গরম। আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে আমরা অভ্যন্তরীণ শক্তিটাকেই তাপের মাধ্যমে প্রকাশ করে থাকি। তার মানে কোনো একটা জায়গায় যদি অভ্যন্তরীণ শক্তি বেশি হয়, আমরা বলে থাকি ওই জায়গার তাপটা বেশি।
আর কিচ্ছু না। তাহলে তাপ জিনিসটা যেটা, সেটা আসলে একটা কল্পিত জিনিস বলা যায়, এবং এ তাপ যে শক্তি বলা হয়, তাপের পর যে শক্তি ওয়াটটা লাগানো হয় বা হিট এনার্জি, ওই শক্তিটা আসলে অভ্যন্তরীণ শক্তি দ্বারা কাজ করে। তাহলে খেয়াল করে দেখো, অভ্যন্তরীণ শক্তি যদি বেশি থাকে, আমরা এখন থেকে বলবো ওই জিনিসটা বেশি গরম থাকবে বা ওর তাপমাত্রা বেশি থাকবে। আর যদি অভ্যন্তরীণ শক্তি কম থাকে, আমি বলবো ওই জিনিসটা মানে তাপমাত্রা কম থাকবে। তাহলে তোমাদের এই কনফিউশনটা দূর করতে হবে। সেটা হচ্ছে, তাপ বেশি থাকলে কোনো একটা বস্তু যে গরম হবে, এই কথাটা টোটালি ভুল। অভ্যন্তরীণ শক্তি যদি বেশি থাকে কোনো একটা বস্তুর পরমাণু বা অণুতে, তাহলে ওই বস্তুটা বেশি গরম হবে। তাহলে তাপ জিনিসটাকে আমরা এখান থেকে কেটে দিব বা ক্রস করে দিব। তাপ কোথায় কাজ করবে? কেবলমাত্র গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে যখন কোনো একটা শক্তি প্রবাহিত হবে, ওই শক্তি প্রবাহের যেই ওয়ে বা রাস্তা তৈরি করে দেয় যেটা, সেটা হচ্ছে আমাদের তাপ। তার মানে তাপের মেইন কাজই হচ্ছে গরম থেকে ঠান্ডা এই অঞ্চলে অভ্যন্তরীণ শক্তির প্রবাহটা নিয়ন্ত্রণ করা বা অভ্যন্তরীণ শক্তিকে ধরে নিয়ে যাওয়া। তাহলে অভ্যন্তরীণ শক্তি অবশ্যই গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে যাবে, কেননা গরম বস্তুতে অভ্যন্তরীণ শক্তি বেশি, ঠান্ডা বস্তুতে অভ্যন্তরীণ শক্তি কম। তাহলে এই অভ্যন্তরীণ শক্তির ফ্লো হওয়া বা চলে যাওয়াটা গরম থেকে ঠান্ডা বস্তুর দিকে, এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে তাপ। তাহলে তাপের উপস্থিতি কেবলমাত্র একটা জায়গায় দেখব, সেটা হচ্ছে গরম থেকে ঠান্ডা বস্তুতে অভ্যন্তরীণ শক্তি প্রবাহ হওয়ার যে রাস্তা বা ওয়ে, সেই ওয়ে বা রাস্তাটা হচ্ছে তাপ। তার মানে তাপ বলতে আমরা আসলে একটা ওয়েকে বুঝবো, আমাদের ওয়ে ডিমের যে ওয়ে আছে, সেই ওয়েটাকে আমরা বুঝতে পারি বা রাস্তাটাকে বুঝতে পারি। তো এই হচ্ছে আমাদের মেইন কনফিউশন। যেমন তোমরা পাশে আরেকটা অ্যানিমেশন দেখতে পাচ্ছ, এখানেও দেখো আমরা এখানে মোমবাতি দিয়ে তাপ প্রয়োগ করছি, তাই না? আমরা এরকম বলে থাকি। আমরা আসলে যেটা করি সেটা হচ্ছে, এটা একটা মেটাল বা ধাতু থাকে, আমরা মেটাল বা ধাতুর জাস্ট প্রথম পরমাণুগুলোর অভ্যন্তরীণ শক্তিটা বাড়িয়ে দিই। তারপরে ওই অভ্যন্তরীণ শক্তি দ্বিতীয় পরমাণুতে ফ্লো হয়, তৃতীয় পরমাণুর লেয়ারে ফ্লো হয়, তারপর চতুর্থ পরমাণুর লেয়ারে এভাবে ফ্লো হতে থাকে। তো আস্তে আস্তে কী হয়, আমাদের এই অভ্যন্তরীণ শক্তিটা জাস্ট কম পরিমাণ, মানে বেশি পরিমাণ গরম জায়গা থেকে কম পরিমাণ গরম জায়গার দিকে চলে যায়। তাহলে অভ্যন্তরীণ শক্তির প্রবাহটা এখানে আমি দেখতে পাচ্ছি, এবং যখন কোনো একটা পদার্থ বা অণু বা পরমাণুতে অভ্যন্তরীণ শক্তি বেশি থাকবে, আমরা সেটাকে বেশি গরম বস্তু বলবো, এবং যেখানে অভ্যন্তরীণ শক্তিটা একদম কম থাকবে, সেটাকে আমরা কম অভ্যন্তরীণ শক্তি বলবো। তোমরা অ্যানিমেশন স্পষ্ট দেখতে পাচ্ছ যে এটা যদি হয় এ নামক পরমাণুর লেয়ার, আর এটা যদি হয় ধরো বি নামক পরমাণুর লেয়ার, তাহলে এ নামক পরমাণুর লেয়ারটা অনেক বেশি পরিমাণ অভ্যন্তরীণ শক্তি নিয়েছে মোমবাতির আগুন থেকে, যার ফলে তারা অনেক বেশি পরিমাণে কাঁপাকাঁপি করছে, এবং যে জন্য তাদের অনেক বেশি তাপমাত্রা, ধরো আমি এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলাম। আবার একদম শুরুতে বি নামক পরমাণু যে লেয়ারটা আছে, দ্যাট মিনস এটা, এখানে কিন্তু দেখতে পাচ্ছ ওরা সব স্থির হয়ে আছে, তার মানে ওদের মধ্যে কোনো অভ্যন্তরীণ শক্তি নেই বা ইউর মানটা 0। আর অভ্যন্তরীণ শক্তি যদি না থাকে, তার মানে ওদের মধ্যে তাপমাত্রাও শূন্য থাকবে বা তাপমাত্রা একদমই কম থাকবে। শূন্য না বলে আমি যদি বলি একদমই কম থাকবে, তাহলে এটা হচ্ছে মানাবে। তো সেক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি আসলেই আমাদের অণু বা পরমাণুগুলো কম্পন শক্তি তৈরি করে, গতিশক্তি তৈরি করে, বিভব শক্তি তৈরি করে, যার ফলে আমরা বলতে পারি ওই অণু বা পরমাণুটা অনেক বেশি পরিমাণে গরম অবস্থায় আছে বা হট অবস্থায় আছে। তাই তাপ বিষয়টা আসলে টোটালি একটা ইমাজিনারি পার্ট। রিয়েল বিষয়টা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি বা ইউ। যার অভ্যন্তরীণ শক্তি বেশি তার তাপমাত্রা বেশি, যার অভ্যন্তরীণ শক্তি কম তার তাপমাত্রা কম। আর তাপ হচ্ছে কি একটা রাস্তা তৈরি করে দেয় কম পরিমাণ মানে বেশি পরিমাণ অভ্যন্তরীণ শক্তি থেকে কম পরিমাণ অভ্যন্তরীণ শক্তিতে অভ্যন্তরীণ শক্তিটা ফ্লো হওয়ার জন্য। তাহলে আমি যদি বিষয়টা লিখি তোমাদের জন্য, একদম শর্টকাটে লিখি, সেটা হচ্ছে গরম, আচ্ছা গরম লিখতে গেছিলাম, গরম বস্তু থেকে শীতল বস্তুতে অভ্যন্তরীণ শক্তির যে প্রবাহ, আমি ইউ লিখলাম, ইউ এর প্রবাহ, এই প্রবাহকে নির্দেশ করার জন্য যে শব্দটা ইউজ করা হয় বা বলা যায় যে টার্মটা আমরা ইউজ করে থাকি, তাকেই কেবলমাত্র আমরা তাপ বলতে পারি। তাকে তাপ বলা হয় অথবা ইংলিশে হিট বলা হয়। তো এটা হচ্ছে আমাদের আসলে রিয়েল যে মিনিংটা আছে হিটের, সেটা। তাহলে একটা বস্তু কখনোই তাপ ধারণ করে না, সে সবসময় অভ্যন্তরীণ শক্তি ধারণ করে, এই কথাটা তোমরা মনে রাখবে। আর একবার বলছি আমি, কোনো একটা বস্তু কখনোই তাপ ধারণ করে না, দ্যাট মিনস তাপ ধারণ করা এই জিনিসটা একটা ভুল কথা, বাট ওই বস্তুটা অভ্যন্তরীণ শক্তি বা ইউ এটাকে ধারণ করে, এটা হচ্ছে আমাদের আসল কথা।
তো আই থিঙ্ক তোমরা এই দুটো পার্থক্য বুঝতে পেরেছো। তার মানে আমরা তাপকে ওয়ান কাইন্ড অফ কবর চাপা দিয়ে ফেলেছি। তাই যদি হয়ে থাকে তাহলে চলো আমরা এখন অভ্যন্তরীণ শক্তির বিষয়ে যেটা জানবো সেটা হচ্ছে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে কিভাবে আমরা অভ্যন্তরীণ শক্তি বের করতে হয় সেটা নিয়ে একটু দেখব। তো এই এক পরমাণু গ্যাসটা কীরকম, এটা হচ্ছে আমাদের অবশ্যই আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস হবে। অর্থাৎ আমরা এখন যতগুলো হিসাব দেখব প্রত্যেকটা হিসাব দেখব আমরা আদর্শ গ্যাসের জন্য, বা আমি যদি শর্টকাটে বলি সেটা হচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য। তাহলে দেখো বিষয়টা কীরকম। আচ্ছা আমি এটা লিখেই ফেলি। এক পরমাণু গ্যাসটা হচ্ছে কি আমাদের আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস। তো এটা কিভাবে কাজ করে দেখো একটু। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে একটা পরমাণু নিয়ে যদি কাজ করি, ধরো এটাই হচ্ছে আমাদের সেই একটা পরমাণু, এবং এটা হচ্ছে অবশ্যই আদর্শ গ্যাসের একটা পরমাণু। আর তোমরা জানো আদর্শ গ্যাসের জন্য আমি যদি অভ্যন্তরীণ শক্তির কথা লিখি বা ইউ এর কথা যদি লিখি, তাহলে সেটা কিন্তু মোটামুটি তিনটা জিনিসের সমন্বয়ে গঠিত থাকে, তাই না? কী কী জিনিসের সমন্বয়ে গঠিত থাকে? একটা হচ্ছে আমাদের এই পরমাণুটার গতিশক্তি, প্লাস হচ্ছে এই পরমাণুটার বিভব শক্তি, প্লাস হচ্ছে এই পরমাণুটার কম্পন শক্তি। এই তিনটে জিনিস নিয়ে কিন্তু কোনো একটা পরমাণুর বা গ্যাসের পরমাণুর অভ্যন্তরীণ শক্তি গঠিত হয়। এর মধ্যে থেকে খেয়াল করো, যেহেতু এটা আদর্শ গ্যাস, আর আমরা জানি আদর্শ গ্যাসের পরমাণুগুলো একে অপরকে কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ করে না। আর আকর্ষণ আর বিকর্ষণ যদি না করে তাহলে তাদের মধ্যে অবশ্যই বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি কাজ করবে না। আবার আমরা আদর্শ পরমাণুর কথা যদি বলি গ্যাসের, সেক্ষেত্রে আমাদের পরমাণুগুলোর ভাইব্রেশনাল এনার্জি বা কম্পন শক্তি যেটা আছে সেটাকেও সেভাবে আমলে নেওয়া হয় না। তার মানে আমাদের যেহেতু পরমাণুগুলো বারবার ছুটাছুটি করছে, তো এদের মধ্যে থেকে তুমি কীভাবে কম্পন বা ভাইব্রেশন বের করবে, বিষয়টা হচ্ছে এরকম। অর্থাৎ তোমাদের মোবাইল যখন ভাইব্রেশন করে, তুমি যখন মোবাইল নিয়ে ধরো ক্রিকেট খেলতে যাচ্ছ, অর্থাৎ মোবাইলের যে মোবাইলটাকে তুমি বল হিসেবে মানে ডিফাইন করছো, তো ওই সময়টাতে কী হয়, আমরা যখন মোবাইলটাকে বল হিসেবে ছুঁড়ে মারবো, তখন ওই মোবাইলটা যদি ভাইব্রেশন করেও তখন আমরা কিন্তু বুঝতে পারবো না যে এটা হয়তো ভাইব্রেশন করছে কিনা, তাই না? কারণ বলটা হচ্ছে গতিশক্তি অবস্থায় আছে বা গতিশীল অবস্থা আছে। তাই ভাইব্রেশনাল এনার্জিটাকেও আসলে নেওয়া হয় না যখন কোনো একটা আদর্শ গ্যাসের একটা পরমাণুকে মানে কি বলবো কনসিডার করা হয়। তাহলে আমাদের এখানে যে গতিশক্তিটা আছে, এই গতিশক্তিটা আবার দুই ধরনের। একটা হচ্ছে আমাদের রৈখিক গতিশক্তি, যেটাকে আমরা ইংলিশে লিনিয়ার কাইনেটিক এনার্জি বলতে পারি। আরেকটা হচ্ছে আমাদের কৌণিক গতিশক্তি, যেটাকে আমরা ইংলিশে অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি বলতে পারি। তো এই দুটো শক্তি কীভাবে কাজ করে একটু দেখাই। তুমি এখানে এই যে আদর্শ গ্যাসের একটা পরমাণুকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে, এবং এটা এক্স ওয়াই জেড অক্ষ বরাবর কাজ করছে, যেহেতু এটা হচ্ছে একটা আমাদের ত্রিমাত্রিক দিকবিন্যাস। তো যখন আমাদের এই অণু বা পরমাণুটা এক্স অক্ষ বরাবর গতিশীল হবে, তখন তার একটা বেগ কাজ করবে, ধরে নাও ভিএক্স। যখন এটা ওয়াই অক্ষ বরাবর এভাবে গতিশীল হবে, যদিও এটা অন্যভাবে ঘুরছে, আমি জাস্ট দেখাই, ওয়াই অক্ষটা ধরে নেওয়া হচ্ছে আমাদের এই বরাবর, তখন তার মধ্যে একটা বেগ কাজ করবে ভিওয়াই। আর যখন এটা জেড অক্ষ বরাবর গতিশীল থাকবে, তখন তার মধ্যে একটা বেগ কাজ করবে ভিজেড। তাহলে তিনটা দিক বরাবর যখন বেগ কাজ করছে, তাহলে অবশ্যই আমাদের এই তিন দিক বরাবরই কিন্তু গতিশক্তি থাকবে। কীরকম থাকবে? এক্স অক্ষ বরাবর গতিশক্তি থাকবে হাফ ইন্টু, তুমি ধরে নাও এই একটা পরমাণুর ভর হচ্ছে এম, তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর গতিশক্তি থাকবে হাফ এম ভি এক্স স্কোয়ার। ওয়াই অক্ষ বরাবর গতিশক্তি থাকবে হাফ এম ভি ওয়াই স্কোয়ার, এবং জেড অক্ষ বরাবর আমাদের গতিশক্তি থাকবে হাফ এম ভিজেড স্কোয়ার। এবং এই যে আমরা তিনটা গতিশক্তির যোগফল লিখলাম, এরা সবাই হচ্ছে কি আমাদের রৈখিক গতিশক্তি। পাশাপাশি এদের মধ্যে একটা কৌণিক গতিশক্তি কাজ করবে, যেহেতু আমাদের এই পরমাণুটা ঘুরছে। কেননা এই শুধুমাত্র যে সরলরৈখিকভাবে যাতায়াত করে তা না, আমাদের এই পরমাণুটা কিন্তু একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘুরতে পারে। তো তুমি ধরে নাও আমাদের নির্দিষ্ট অক্ষটা হচ্ছে জাস্ট এই অক্ষটা, ধরে নাও আর কি, আমি একটু ঠিকমতো আঁকি, ধরে নাও এরকম একটা অক্ষকে কেন্দ্র করে সে এভাবে ঘুরছে। তখন তার ঘূর্ণন গতিশক্তি যেটা হবে সেটা হচ্ছে হাফ ইন্টু, ঘূর্ণন গতিশক্তির সূত্র হচ্ছে জড়তার ভ্রামক আই এবং কৌণিক গতির মানে কৌণিক বেগের বর্গ। এবং এই জিনিসটা কিন্তু আমরা গতিবেগ যখন পড়েছিলাম বা গতিবিদ্যা যখন পড়েছিলাম, তখন কিন্তু আমরা শিখেছিলাম যে হাফ আই ওমেগা স্কয়ার হচ্ছে কি কৌণিক গতিশক্তি। তাহলে অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি বা কৌণিক গতিশক্তির মান হচ্ছে কি হাফ ইন্টু আই ওমেগা স্কয়ার, যেখানে আই হচ্ছে কি আমাদের ওই অণু বা পরমাণুর জড়তার ভ্রামক, এবং ওমেগা হচ্ছে ওই অণু বা পরমাণুর কৌণিক বেগ। এখন এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে কি আমরা এখানে এই পার্টটুকুকে যা আছে তাই রাখবো। দ্যাট মিনস হাফ এম ভি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে হাফ এম ভি ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে হাফ এম
বিজেড স্কোয়ার, কারণ এদের অবশ্যই মান থাকবে। কিন্তু আমি যদি বাকি অংশের মানটা বের করতে চাই, এটার কি কোনো মান পাবো? দেখো তো, আমাদের আই কি ছিল? আই ছিল হচ্ছে আমাদের জড়তার ভ্রামক, এবং জড়তার ভ্রামকের একটা দারুণ সূত্র ছিল, সেটা হচ্ছে কি কোনো বস্তুর ভর ইন্টু যে অক্ষকে সাপেক্ষে ওই বস্তুটা ঘুরছে ওই অক্ষের সাপেক্ষে তার ব্যাসার্ধ। মানে বিষয়টা এরকম যে আমরা এখানে এই মানে কণাটার কথা যদি বলি বা পরমাণুর কথা যদি বলি, তাহলে ওর ব্যাসার্ধটা হবে কি আর। তাহলে এই আর এর বর্গ ইন্টু এই কণার ভর, মানে আর এর বর্গ ইন্টু কণার ভর যদি করি, তাহলে আমরা অবশ্যই এই কণাটার জড়তা ভ্রামক পাবো। বাট একটা পরমাণু বা অণুর জন্য এই আর এর মানটা অনেক ছোট থাকে, কেননা তুমি জানো অণু বা পরমাণুর যে ব্যাসার্ধটা এটা অনেক কম থাকে। তাই যদি থাকে তাহলে আমরা আর এর মানটা শূন্যের কাছাকাছি ধরতে পারি, যেহেতু আমাদের ব্যাসার্ধ অনেক কম। এবং সেই কারণে আমি বলতে পারি আমাদের এই অণু বা পরমাণু যেটাকে আমরা এঁকেছি, ওর জড়তা ভ্রামকটা কী হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। আর জড়তা ভ্রামকটা যদি আমাদের শূন্য হয়ে যায়, তাহলে টোটাল এই কণিক গতিশক্তির মানটাও কী হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই অংশটুকু যদি আমি বাদ দিই, তাহলে এটাই হচ্ছে কি আমাদের এখানে টোটাল অভ্যন্তরীণ শক্তি। তাই এক পরমাণুক বা একটা পরমাণুযুক্ত আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি হচ্ছে কি হাফ ইন্টু এম। আচ্ছা, আমি এটাকে আরেকটু সহজেই লিখতে পারি। হাফ ইন্টু এম, এমটাকে কমন নিলাম, ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ভিজেড স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমাদের মেনটেন করবে যদি আমি একটা পরমাণু নিয়ে কাজ করি আদর্শ গ্যাসের। এখন আরেকটা বিষয় খেয়াল করো, আমরা যে এই তিনটা অক্ষ বরাবর বেগ পাচ্ছি, একটা হচ্ছে ভিএক্স, ভিওয়াই, ভিজেড, এটা কিন্তু একদমই স্বাধীন। তার মানে একটা পরমাণু চাইলেই আমাদের এক্স অক্ষ বরাবর বেগ তৈরি করতে পারে, ওয়াই অক্ষ বরাবর বেগ তৈরি করতে পারে, অথবা জেড অক্ষ বরাবর আমাদের বেগ তৈরি করতে পারে, কোনো সমস্যা হয় না। তার মানে আমাদের এই পরমাণুটা একদম ফ্রিলি তিনটা অক্ষ বরাবর বেগ তৈরি করতে পারে এবং তিনটা অক্ষ বরাবর তার গতিশক্তি থাকবে। তো সেক্ষেত্রে যেহেতু সে এই তিনটা অক্ষ বরাবর গতিশক্তি কাজে লাগাতে পারে বা স্বাধীনভাবে গতিশক্তি তৈরি করতে পারে, তাই আমাদের এই এক পরমাণু গ্যাসের একটা অণু বা পরমাণুর অভ্যন্তরীণ শক্তিটা হচ্ছে কি 3টা ডিগ্রিজ অফ ফ্রিডম নিয়ে কাজ করে। তো এটাকে ইংলিশে বলা হয় ডিগ্রিজ অফ ফ্রিডম, মানে হচ্ছে তুমি কতগুলো দিক বরাবর স্বাধীনভাবে তোমার গতিকে প্রকাশ করতে পারবে। তো যেহেতু আমি এক্স ওয়াই জেড 3টা অক্ষ বরাবর সুন্দরভাবে গতি নিয়ে কাজ করতে পারছি এখানে, বা বেগ নিয়ে কাজ করতে পারছি বা গতিশক্তি পাচ্ছি, তাই আমি বলতে পারি আমাদের এই সিস্টেমের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম বা এক পরমাণু গ্যাসের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে কি 3। তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম এটা আমি ইংলিশে লিখেছি, বাংলা তো এটা হচ্ছে ওরকমভাবে হয় না, জাস্ট এটা আমি একটু বানানটা লিখছি তোমাকে, ডিগ্রি ডিই তারপর হচ্ছে GREE, ডিগ্রিজ অফ ফ্রিডম বলা হয় এটাকে। মানে তুমি কতটুকু কয়টা দিক বরাবর স্বাধীনভাবে বিচরণ করতে পারবে তার প্রকাশই হচ্ছে কি ডিগ্রিজ অফ ফ্রিডম। তারপরে যেটার হিসাব দেখব সেটা হচ্ছে দ্বিপরমাণু গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ণয় করার চেষ্টা করব। খেয়াল করে দেখো, এখানে আমাদের একটা দ্বিপরমাণু গ্যাস আছে, দ্যাট মিনস এটা হচ্ছে কি অক্সিজেন গ্যাস, যার একটা অণুতে 2টা পরমাণু আছে। তো এই 2টা পরমাণুর জন্য আমরা দেখব যে কিভাবে অভ্যন্তরীণ শক্তিটা কাজ করে। তো এটা যেহেতু আমাদের আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস, তার মানে এই গ্যাসের জন্য আমরা অভ্যন্তরীণ শক্তি পাবো কয়টা? 3টা, তাই না? কি পাবো? একটা হচ্ছে আমাদের দ্বিপরমাণুক যে গ্যাসটা আছে তার গতিশক্তি পাবো একটা, তার বিভব শক্তি পাবো একটা, তার ভাইব্রেশনাল এনার্জি বা কম্পন শক্তি পাবো একটা। বাট আমি আগেও বলেছি, এখনও বলছি যে আদর্শ গ্যাসের জন্য আমাদের বিভব শক্তিটা কাজ করে না, যেহেতু গ্যাসের অণু পরমাণু একে অপরকে আকর্ষণ করছে না, আর কম্পন শক্তিটাও সেভাবে আমরা কাউন্ট করি না, এটাকে নেগলিজিবল ধরা হয় বা নগণ্য ধরা হয়। তাহলে আমরা পাচ্ছি বাকি যেই শক্তিটা সেটা হচ্ছে গতিশক্তি পাচ্ছি আমাদের গ্যাসের পরমাণুর। তাহলে দেখো এখানে অক্সিজেন কিভাবে থাকে, একে অপরের সাথে 2টা বন্ধন যুক্ত করে থাকে বা ডাবল বন্ড যুক্ত করে থাকে, ওটা আমরা এখানে লিখেছি। তো এখন আমরা কাইনেটিক এনার্জি বা গতিশক্তি যদি বের করতে যাই, এর মধ্যে আবার 2টা পার্ট আছে। একটা হচ্ছে আমাদের রৈখিক গতিশক্তি বা লিনিয়ার কাইনেটিক এনার্জি, আরেকটা হচ্ছে আমাদের কৌণিক গতিশক্তি বা অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি, তাই না? এখন আমরা রৈখিক গতিশক্তি সম্পর্কে অলরেডি জানি। কিভাবে জানি? তুমি জানো যে আমরা যদি এখানে 3টা অক্ষ দেখাই, ধরো এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, তারপরে ধরো এই হচ্ছে আমাদের এই বরাবর ওয়াই অক্ষ, এবং আরেকটা হচ্ছে ধরো উপর বরাবর জেড অক্ষ। তার মানে 3টা অক্ষ বরাবর অবশ্যই আমাদের এই পরমাণু আমাদের এই অণুটা যে দেওয়া আছে অক্সিজেনের, এটা বিচরণ করতে পারবে। তো এটা হচ্ছে আমাদের জেড অক্ষ। তার মানে আমি বলতে পারি এক্স অক্ষ বরাবর আমাদের একটা বেগ থাকবে অবশ্যই এই পরমাণুর, এই অণুটার, নট পরমাণু, এখানে O2 যেটা, এটা অবশ্যই অণু হবে, পরমাণু না কিন্তু।
এবং এটা হচ্ছে কি আদর্শ গ্যাসের মানে দুইটা পরমাণু মিলে একটা অণু তৈরি করেছে। যে দ্বিপরমাণু যে বলেছে, তার মানে যখন দুইটা পরমাণু একে অপরের সাথে যুক্ত থাকবে তখন তারা এরকম একটা গঠন তৈরি করবে। তাহলে কোন একটা গ্যাস কন্টেনারে আমি যদি এরকম দ্বিপরমাণু গ্যাস বা অক্সিজেন গ্যাসকে রাখি, তাহলে সে এক্স অক্ষ বরাবর ভিএক্স পরিমাণ বেগ নিয়ে যেতে পারবে, ওয়াই অক্ষ বরাবর ভিওয়াই পরিমাণ বেগ নিয়ে চলাচল করতে পারবে এবং জেড অক্ষ বরাবর ভিজেড পরিমাণ বেগ নিয়ে চলাচল করতে পারবে। তার মানে এখানে তার ত্রিমাত্রিক রৈখিক বেগ কাজ করবে। এবং এই ত্রিমাত্রিক রৈখিক বেগের জন্য আমরা জানি যে গতিশক্তিটা কেমন হয়। এম, ধরো এম হচ্ছে আমাদের এই টোটাল অণুটার ভর, তাহলে এম ভি এক্স স্কোয়ার যেটা আমরা আগের স্লাইডে দেখেছি, তারপর হচ্ছে হাফ এম ভি ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে হাফ এম ভি জেড স্কোয়ার। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে কাজ করতে পারে। তো এটা হচ্ছে আমাদের রৈখিক গতিশক্তির সমন্বয়। কৌণিক গতিশক্তি এখন কি হবে খেয়াল করে দেখো। কৌণিক গতিশক্তির কিন্তু আমরা সূত্র অলরেডি জানি। কৌণিক গতিশক্তির সূত্রটা কীরকম ছিল? আমরা জানি যে কৌণিক গতিশক্তি বা কে ই অফ এ বা অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি ইন্টু হাফ মানে ইজ ইকুয়াল টু হাফ ইন্টু জড়তার ভ্রামক ইন্টু কৌণিক গতি যেটা বা কৌণিক বেগ যেটা সে বেগের স্কয়ার, তাই না? এখন তোমাকে দেখাই যে আমরা বলেছিলাম আগের পর্বে মানে আগের স্লাইডে তোমরা যদি একটু দেখো তাহলে তোমরা দেখতে পাবে আগের স্লাইডে আমাদের এখানে কিন্তু আর এর মানটা মোটামুটি শূন্যের কাছাকাছি ছিল। তো ওই জায়গার থেকে আমি বলতে পারি যে আই এর মানটা শূন্য হয়েছে। তো আলটিমেটলি আমাদের টোটাল কৌণিক গতিশক্তিটা শূন্য হয়ে গেছে। বাট এক্ষেত্রে আমরা পরের স্লাইডে যদি দেখি, আমাদের পরের যে কাহিনীটা আছে এখানে কিন্তু এরকম কোনো ঘটনা ঘটবে না। কেন? কারণ এখানে আমি যদি কেন্দ্র ধরি এই বিন্দুটাকে, তাহলে কেন্দ্র থেকে আমাদের যে কোনো একটা নির্দিষ্ট দূরত্বে আর এর অবশ্যই মান থাকবে। যেহেতু আমরা এখানে দুইটা পরমাণু নিয়ে কাজ করছি, তাহলে অবশ্যই এখানে আর এর একটা সিগনিফিক্যান্ট মান থাকবে যেটাকে আমরা কাউন্ট করতে পারবো। তার মানে আই যেহেতু ওমেগা ইন্টু না ওমেগা না আই হচ্ছে এম ইন্টু আর স্কোয়ার যে হয়, এম হচ্ছে ধরো এই অণুটার ভর, তো সেক্ষেত্রে আর এর অবশ্যই একটা ভ্যালু থাকবে যেটাকে আমরা ইগনোর করতে পারবো না। সেই কারণে আমি বলতে পারি আমাদের অবশ্যই এই দ্বিপরমাণু গ্যাসের জন্য দ্বিপরমাণু অণুর মধ্যে গতিশক্তি থাকবে, যেটা হচ্ছে আমাদের কি বলে কৌণিক গতিশক্তি থাকবে। এখন বলি গতিশক্তিটা কোন দিক দিয়ে কাজ করবে। আমরা জানি কৌণিক গতিশক্তিটা জাস্ট ঘূর্ণনের জন্য তৈরি হয়। তুমি দেখো তো, তুমি যদি এই টোটাল পরমাণুটাকে এক্স অক্ষ বরাবর ঘোরানোর চেষ্টা করো তাহলে কেমন হবে? তুমি যদি এটাকে এক্স অক্ষ বরাবর ঘোরাও বা এক্স অক্ষকে কেন্দ্র করে যদি ঘোরাও, তুমি এখানে জাস্ট একটা লাঠিকে ঘোরানোর মতো জিনিস পাবা। অর্থাৎ ধরো এটা একটা সিলিন্ডার, তুমি জাস্ট এই সিলিন্ডারটাকে এদিক বরাবর ঘোরাচ্ছ। তার মানে এই ঘূর্ণনের জন্য আমরা সিগনিফিক্যান্ট গতিশক্তি পাবো না। তার মানে কৌণিক গতিশক্তি কাজ করবে না। কেন? কারণ আমরা সরাসরি একটা লাঠির মতো অংশ বা বলা যায় এক্স অক্ষ বরাবর এটাকে ঘোরাচ্ছি। বাট তুমি যদি এটাকে ধরো ওয়াই অক্ষ বরাবর ঘোরাচ্ছ, ধরো এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, যদি তুমি ওয়াই অক্ষ বরাবর ঘোরাও তাহলে সে কিন্তু একটা পাখার মতো ঘুরবে। মানে বিষয়টা এরকম, ধরো এটা হচ্ছে আমাদের একটা পাখা, পাখা না আমি একটা রড দিচ্ছি বা একটা লাঠি দিচ্ছি। এখন তুমি যদি এই লাঠিটাকে ঠিক তার দৈর্ঘ্য বরাবর এভাবে ঘোরাতে চাও, সে কিন্তু সেভাবে ঘুরবে না বা আমরা এখান থেকে কোনো ভালো মান পাবো না। এবং আমরা দূর থেকে দেখলে কি মনে করব যে লাঠিটা আসলে স্থিরভাবেই আছে, এটা কোনো ঘুরছে না। তার মানে এটা কি এক্স অ্যাক্সিস। বাট তুমি যদি এরকম ওয়াই অ্যাক্সিস বরাবর লাঠিটাকে ঘোরাতে চাও, তখন দেখবে লাঠিটা মোটামুটি এরকমভাবে ঘুরতে ঘুরতে একটা নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করছে। তার মানে এই ঘূর্ণনের দাম আছে। আবার তুমি যদি সরাসরি জেড অ্যাক্সিস বরাবর এই লাঠিটাকে ঘোরাতে চাও, তখন দেখবে লাঠিটা এরকম বৃত্তাকার পথে এরকম বিভিন্নভাবে ঘোরা শুরু করবে। তার মানে এটারও কি একটা সিগনিফিক্যান্ট মান থাকবে। তাই আমি বলতে পারি আমাদের এখানে যে ঘূর্ণন গতিশক্তিটা কাজ করবে সেটা শুধুমাত্র ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবরই কাজ করবে। বাট এক্স অক্ষ বরাবর আমাদের এই অণুটার গতিশক্তি কাজ করবে না বা কৌণিক গতিশক্তিটা কাজ করবে না। তাহলে আমি লিখতে পারি আমাদের এখানে দুইটা কৌণিক গতিশক্তি কাজ করবে। একটা হচ্ছে আই ওমেগা স্কয়ার এবং এখানে ওমেগা বা কৌণিক বেগটা কাজ করবে ওয়াই অক্ষ বরাবর, জড়তা ভ্রামক কাজ করবে ওয়াই অক্ষ বরাবর, প্লাস আরেকটা কাজ করবে সেটা হচ্ছে আই ওমেগা স্কয়ার, যার একটা হচ্ছে কি জেড অক্ষ বরাবর। তাহলে এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে। তোমার অণুটা যে অক্ষ বরাবর শুয়ে আছে সেই অক্ষ বরাবর কোনো কৌণিক গতিশক্তি এখানে কাজ করবে না। যেহেতু অণুটা এক্স অক্ষ বরাবর শুয়ে আছে, তাই ওর জন্য আমাদের এখানে হাফ আই এক্স ওমেগা এক্স স্কোয়ার কোনো কাজ করবে না এবং এটার কোনো মানও থাকবে না। তাই এটাকে আমরা ইগনোর করতে পারি। এবং এটার আরেকটু ডিটেলস এক্সপ্লেনেশন যদি তোমাকে দিই, যে ধরো তোমার এখানে এরকম একটা বল আছে। আচ্ছা আমি একটু জাস্ট ছোট্ট করে দিই তাহলে তোমাদের ক্লিয়ার হবে বিষয়টা। ধরো এটা হচ্ছে একটা বল, বলটা হচ্ছে অক্সিজেনের একটা পরমাণু। এটা আরেকটা বল, ধরো এটা হচ্ছে কি একটা অক্সিজেনের পরমাণু। আমি দুইটা লাঠির সাহায্যে এই দুটো বলকে যুক্ত করে দিলাম।
মানে মাঝখানে দুইটা বন্ধন। তারপর আমি করলাম কি, আমি এদের মাঝখান দিয়ে একটা অক্ষ টানলাম, যেটা ছিল আমাদের এক্স অক্ষ। তো তুমি যদি এখন এটাকে ঘোরানো শুরু করো, তাহলে অবশ্যই ঘূর্ণনশীল বস্তুর কি থাকবে, জড়তার ভ্রামক থাকবে, যার মান হচ্ছে কি এম আর স্কোয়ার, তাই না? তাহলে এম আর স্কোয়ার হচ্ছে কি আমাদের এই যুক্ত থাকা দুটো বলের জড়তার ভ্রামক। এখন তুমি এম এর মান জানো, এম এর মান হচ্ছে কি এই দুটোর সমন্বিত এম আর কি, মানে ধরো না এটা বড় হাতের এম, তাহলে বড় হাতের এম হচ্ছে কি এই দুটোর যোগফল আর কি। কিন্তু তুমি যদি আর এর কথা চিন্তা করো, আর কিন্তু কতটুকু, আর হচ্ছে ঠিক এই বলের কেন্দ্র থেকে শুরু করে প্রান্ত পর্যন্ত, তাই না? এতটুকু তো আমাদের আর। সেমভাবে এই বলের মানে কেন্দ্র থেকে শুরু করে ঠিক প্রান্ত পর্যন্ত এটাই কি আমাদের আর ছিল। বাট এই আর এর মানটা অনেক অনেক ছোট হবে, যেটা আমরা আগের স্লাইডে দেখেছি, কেননা অক্সিজেনের একটা পরমাণু ওর ব্যাসার্ধ আর অনেক ছোট হয় বলে তাকে শূন্যের কাছাকাছি ধরা হয়। তার মানে ওই হিসাবে আমার এম এর মান যদিও আছে, বাট আর এর মানটা শূন্যের কাছাকাছি বলে আমাদের টোটাল জড়তার ভ্রামকটা চলে আসে কত, শূন্য। এবং এই জড়তার ভ্রামকটা এক্স অক্ষ বরাবর যেহেতু কাজ করে, তার মানে এক্স অক্ষ বরাবর আমাদের জড়তার ভ্রামকটা শূন্য। আর সেই কারণে আমরা বলতে পারি এক্স অক্ষ বরাবর আমি যদি গতিশক্তি মানে কণিক গতিশক্তি বের করি, তার সূত্র হবে কি হাফ ইন্টু আই এক্স ওমেগা এক্স স্কোয়ার, যেখানে আই এক্স এর মানটা কি আসছে আমাদের শূন্য চলে আসছে। সেই কারণে আমরা বলতে পারি এক্স অক্ষ বরাবর আমাদের টোটাল যে কণিক গতিশক্তি আছে সেটা শূন্য আসবে এরকম দ্বিপরমাণুক গ্যাসের জন্য। তাই ঠিক এই কারণটাতে আমরা এখানে হাফ আই এক্স ওমেগা এক্স স্কোয়ারকে জিরো ধরি, তাই এখানে আমরা প্লাস হিসেবে জিরো বসিয়ে দিই, অর্থাৎ এটার মান আর বসাই না। তাই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের আলটিমেটলি যদি আমি এখানে ব্র্যাকেটটা উঠিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছ ইউ বা অভ্যন্তরীণ শক্তি হবে দুই পরমাণুক বা দ্বিপরমাণুক গ্যাসের জন্য এই টোটাল মানটা। তার মানে শূন্যটা উঠিয়ে দিলাম এবং এখানে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এখানে কয়টা জিনিস থাকবে, 5টা জিনিস থাকবে। আমি জাস্ট দেখা দিচ্ছি। আমাদের থাকবে হচ্ছে এক্স অক্ষ বরাবর রৈখিক গতিশক্তি, ওয়াই অক্ষ বরাবর রৈখিক গতিশক্তি, জেড অক্ষ বরাবর রৈখিক গতিশক্তি, ওয়াই অক্ষ বরাবর কণিক গতিশক্তি এবং জেড অক্ষ বরাবর কণিক গতিশক্তির যোগফল। তাহলে দ্বিপরমাণুক আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাসের জন্য আমরা 5 ধরনের মানে 5 ধরনের গতিশক্তি পেয়ে থাকি অভ্যন্তরীণ শক্তি হিসেবে। তার মানে এই পরমাণুর 5 ধরনের গতিশক্তির মধ্যে 3 ধরনের হচ্ছে কি রৈখিক গতিশক্তি, 2 ধরনের হচ্ছে আমাদের কণিক গতিশক্তি। আর যেহেতু এই 5টা দিক বরাবর খুব সুন্দরভাবে গতিশক্তিগুলো কাজ করে, তাই আমি বলতে পারি দ্বিপরমাণুক গ্যাসের কি দ্বিপরমাণুক গ্যাস আছে, অক্সিজেন O2 একটা দ্বিপরমাণুক গ্যাস, H2 হচ্ছে একটা দ্বিপরমাণুক গ্যাস, তারপর হচ্ছে আমাদের N2 একটা দ্বিপরমাণুক গ্যাস। তো এই প্রত্যেকটা দ্বিপরমাণুক গ্যাসের জন্য আমরা টোটাল যে ডিগ্রিজ অফ ফ্রিডম পেয়ে থাকি সেটা হচ্ছে কয়টা, 5টা। তার মানে এটার জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম এটার মান হবে কত, 5। তারপর আরও কিন্তু আছে দ্বিপরমাণুক গ্যাস, যেমন Cl2, এটাও কিন্তু আমাদের দ্বিপরমাণুক গ্যাস। তার মানে দ্বিপরমাণুক গ্যাস মানে হচ্ছে কি তাদের একটা অণুতে 2টা পরমাণু থাকবে। তো যখনই তুমি এরকম দ্বিপরমাণুক গ্যাস পাবে, তাদের অভ্যন্তরীণ শক্তি যদি বের করতে চাও, সেটার মানই হবে কি জাস্ট এটা, অর্থাৎ 5টা অংশ। এখন আমি যদি দ্বিপরমাণুক গ্যাসের কথা চিন্তা না করে ত্রিপরমাণুক না বলে আমি বহু পরমাণুক বলি, বা বলা যায় পলি অ্যাটমিক আইডিয়াল গ্যাস বা বহু পরমাণুক আদর্শ গ্যাসের কথা যদি বলি, তখন কি ঘটবে? তাহলে দেখো এখানে আমি কয়েকটা মানে বহু পরমাণুক গ্যাসের অণুকে দেখিয়েছি। তার মানে তাদের একটা অণুতে 2টা না তার চেয়ে বেশি পরমাণু থাকে। তো কীরকম, আমি জাস্ট তোমাকে একটু লিখে দিই, তাহলে হয়তো তুমি বুঝতে পারবে। বিষয়টা হচ্ছে এরকম যে তুমি একদম প্রথমটার দিকে তাকাও, ধরে নাও মাঝখানের এই গোলাপি কালারের যেই পরমাণুটা আছে এটা হচ্ছে সালফার, এবং 3 পাশে আমাদের 3টা ও আছে। আমি ওগুলোকে এখানে লিখি, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। তার মানে এটা তখন কি গ্যাস হিসেবে কাজ করবে, সালফার ডাইঅক্সাইড গ্যাস হিসেবে কাজ করবে। তাহলে এটা হচ্ছে আমাদের বহু পরমাণু গ্যাস। তারপর পাশে আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, মাঝখানে যদি আমি সি দিই, চারপাশে যদি আমি 4টা এইচ দিই, তাহলে এটা কি নির্দেশ করবে, অবশ্যই মিথেন গ্যাস বা CH4 নির্দেশ করবে। আর আমি যদি পরের গ্যাসটাকে দেখাই, এটা তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটা পরমাণু গ্যাস ধরতে পারো। তো আমি এটাকে কি ধরবো, আমি এটাকে ইচ্ছা করলে কি ধরা যায়, এটাকে আমি ইচ্ছা করলে কিছু একটা ধরে নিতে পারো তোমরা। তো এটা হচ্ছে তোমাদের ব্যাপার। তো যাই হোক, জাস্ট একটু ছবিটা দেখালাম যাতে তোমরা বুঝতে পারো যে বহু পরমাণু গ্যাসগুলো দেখতে অনেকটা এরকম। এখন এই গ্যাসগুলোর ক্ষেত্রে আমি যদি অভ্যন্তরীণ শক্তি বের করি মানে পরমাণুর ক্ষেত্রে, তাহলে আমি কত পাবো, জাস্ট এই পাশে লিখি। অভ্যন্তরীণ শক্তির মধ্যে আমি অবশ্যই কী পাবো, যেহেতু এটা একটা আদর্শ গ্যাস, তার মানে এখানে শুধুমাত্র কাইনেটিক এনার্জি বা গতিশক্তিটা কাজ করবে। এবং কী কী গতিশক্তি কাজ করবে, এখানে শুধুমাত্র 2 ধরনের গতিশক্তি কাজ করবে।
একটা হচ্ছে রৈখিক গতিশক্তি, একটা হচ্ছে কণিক গতিশক্তি, ঠিক আগেরগুলোর মতো আর কি। এবং আমরা অলরেডি জানি যে রৈখিক গতিশক্তির মধ্যে অবশ্যই তিনটা বেগ কাজ করে, তিনটা অক্ষ বরাবর, তাই না? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর। তাহলে আগের বিষয়টা আবার চলে আসবে। দ্যাট মিনস এম হচ্ছে ধরা যাক যে কোনো একটা মানে অণুর ভর, তাহলে এম ভি এক্স স্কোয়ার থাকবে, এম ভি ওয়াই স্কোয়ার থাকবে এবং এম ভি জেড স্কোয়ার থাকবে। তো এই কতগুলো কিন্তু ছিল আমাদের ঠিক আগের মতোই রৈখিক গতিশক্তির সমষ্টি। এখন কণিক গতিশক্তির কথা যদি বের করতে চাই তাহলে কি হবে? খেয়াল করে দেখো, আমাদের এখানে প্রত্যেকটা অণু এগুলো কিন্তু আর আমাদের ওই অক্সিজেনের মতো লাঠির মতো নেই। লাঠি মানে হচ্ছে এরকম একটা দণ্ডের মতো নেই যে এক্স অক্ষ বরাবর ঘুরলে কোনো জড়তা ভ্রামক পাওয়া যাবে না। এখানে কিন্তু এরা খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড, মানে একদম প্রত্যেকটার কিন্তু 3D স্ট্রাকচার আছে। এবং 3D স্ট্রাকচার যদি থাকে তার মানে আমরা এদেরকে এক্স ওয়াই জেড তিনোটা অক্ষ বরাবরই ঘোরাতে পারবো, কোনো সমস্যা হবে না। এবং সেক্ষেত্রে একদম কেন্দ্র থেকে তাদের যে প্রান্ত আছে, প্রান্ত পর্যন্ত অবশ্যই তাদের সিগনিফিকেন্ট আর্ট থাকবে বা ব্যাসার্ধ থাকবে। তাহলে প্রত্যেকটা অণুর মধ্যে তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় পরমাণু যেটা, যেমন আমাদের প্রথম মানে বস্তুর মধ্যে কেন্দ্রীয় পরমাণুটা হচ্ছে কি সালফার। তাহলে আমি যদি বলি সালফারের এই কেন্দ্র থেকে, আমি একটু ব্ল্যাক কালারে দেখাই তাহলে বুঝতে পারবে। সালফারের একদম কেন্দ্র থেকে আমি যদি প্রান্তের দিকে তাকাই অক্সিজেনের, তাহলে এদের মধ্যে কিন্তু একটা লম্বা দূরত্ব আছে। এই দূরত্বটা কি হিসেবে কাজ করবে? আর হিসেবে কাজ করবে। আবার সালফারের কেন্দ্র থেকে অপর একটা অক্সিজেনের কেন্দ্র পর্যন্ত আর দূরত্ব আছে। আবার এখানেও কিন্তু মোটামুটি একটা আর দূরত্ব আছে। তার মানে এই দূরত্বগুলো যেহেতু সিগনিফিকেন্ট, তার মানে আমি যে কোনো অক্ষ বরাবর যদি ঘোরাই অবশ্যই সেক্ষেত্রে ওই অক্ষ বরাবর কণিক গতিশক্তি কাজ করবে। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি আমাদের তিনটা অক্ষ বরাবরই কিন্তু কণিক গতিশক্তি কাজ করে। তাহলে প্রথম অক্ষ বরাবর যদি এক্স ধরি সেক্ষেত্রে আমাদের কণিক গতিশক্তি হবে হাফ ইন্টু আই এক্স ওমেগা এক্স স্কোয়ার, যেখানে আই হচ্ছে এক্স অক্ষ বরাবর জড়তার ভ্রামক, ওমেগা এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর কণিক গতি। তারপর থাকবে হাফ আই ওয়াই ওমেগা ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে হাফ আই জেড ওমেগা জেড স্কোয়ার। তাহলে চিন্তা করো পার্থক্যটা কোন জায়গায়। আমরা যখন পলি অ্যাটমিক অণু নিয়ে কাজ করব বা বহু পরমাণুক অণু নিয়ে কাজ করব, যেমন সালফার ডাইঅক্সাইড, মিথেন, তখন ওই সমস্ত গ্যাস সব দিক দিয়ে অর্থাৎ তিনটা অক্ষ দিয়েই রৈখিক গতিশক্তিও দেখাবে, কণিক গতিশক্তিও প্রদর্শন করবে। তাহলে আমাদের এই টোটাল জিনিসটাই হচ্ছে কি ইউ এর মান। তাহলে আমি এখানে সব কিছু মুছে দিচ্ছি, জাস্ট তুমি ধরে নাও এখানে প্লাস আছে এবং নিচের এই অংশটাও আছে। তাহলে দেখো এখানে টোটাল কয়টা অংশ পেয়েছি আমরা পেয়েছি অভ্যন্তরীণ শক্তি অফ পলি অ্যাটমিক গ্যাস অথবা বহু পরমাণুক আদর্শ গ্যাসের, এটাও কিন্তু আমাদের আদর্শ, বাস্তব না, এই জিনিসটা তোমরা মনে রাখবে। সব আমরা আদর্শ গ্যাসের জন্য দেখছি। তাহলে একটা বহু পরমাণু আদর্শ গ্যাসের জন্য টোটাল অভ্যন্তরীণ শক্তিটা হচ্ছে এক্স অক্ষ বরাবর গতিশক্তি যোগ ওয়াই অক্ষ বরাবর গতিশক্তি মানে রৈখিক গতিশক্তি আর কি, যোগ হচ্ছে জেড অক্ষ বরাবর রৈখিক গতিশক্তি যোগ এক্স অক্ষ বরাবর কণিক গতিশক্তি প্লাস ওয়াই অক্ষ বরাবর কণিক গতিশক্তি প্লাস জেড অক্ষ বরাবর কণিক গতিশক্তি। যেহেতু আমরা এখানে এই 6টা গতিশক্তিকে একদম স্বাধীনভাবে পাচ্ছি বা একদম ফ্রিডম ওয়েতে পাচ্ছি, তাই আমি বলতে পারি বহু পরমাণু গ্যাসের জন্য অভ্যন্তরীণ শক্তির যে ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার যে মাত্রাটা সেটা হচ্ছে কয়টা? 6টা। তাহলে এক পরমাণু গ্যাসের জন্য ছিল কয়টা? 3টা ছিল। 2 পরমাণু গ্যাসের জন্য কয়টা ছিল? 5টা। আর বহু পরমাণু গ্যাসের জন্য সেটা হচ্ছে কি 6টা। তারপরে তোমাদেরকে কিছু অভ্যন্তরীণ শক্তির হিসাব নিকাশ দেখাবো এবং এটা তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। তো এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের অনেক সামনে সুবিধা। তো সেক্ষেত্রে আমরা 3 ধরনের গ্যাস দেখেছিলাম, তাই না? একটা দেখেছিলাম কি মনোঅ্যাটমিক গ্যাস বা এক পরমাণুক আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস। তাহলে আমি একটু জিনিসগুলো লিখি। আমরা এক পরমাণুক আদর্শ গ্যাস এর জন্য অভ্যন্তরীণ শক্তি দেখেছিলাম। আচ্ছা আমি কিভাবে লিখবো এটা? আমি ইংলিশে লিখি তাহলে লিখতে আমার জন্য সুবিধা। তাহলে এটা হচ্ছে মনোঅ্যাটমিক আইডিয়াল গ্যাস, এটার জন্য আগে আমরা দেখি। তো একদম প্রথম কন্ডিশন যেটা ছিল মনোঅ্যাটমিক মানে হচ্ছে কি এক পরমাণুক আদর্শ গ্যাসের জন্য আমরা দেখেছিলাম অভ্যন্তরীণ শক্তি বা ইউ এর মধ্যে জাস্ট 3টা জিনিস কাজ করে, তাই না? যদি মনে থেকে থাকে তাহলে দেখো, একটা ছিল হচ্ছে হাফ এম ভি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে হাফ এম ভিও স্কোয়ার প্লাস হচ্ছে হাফ এম ভি জেড স্কোয়ার। জাস্ট এতটুকু জিনিস আমরা বের করেছিলাম হিসাব নিকাশ করে, যেখানে আমাদের এম ছিল ওই পরমাণুর ভর এবং ভি এক্স ছিল এক্স অক্ষ বরাবর তার রৈখিক বেগ, ভি ওয়াই ছিল ওয়াই অক্ষ বরাবর রৈখিক বেগ এবং ভি জেড ছিল জেড অক্ষ বরাবর রৈখিক বেগ। তাই যদি হয়ে থাকে তাহলে
এই মনোঅ্যাটমিক আইডিয়াল গ্যাস বা এক পরমাণু আদর্শ গ্যাসের জন্য আমাদের এই অভ্যন্তরীণ শক্তির একটা হিসাব আছে। হিসাবটা হচ্ছে কি, আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে গতিশক্তির একটা সমীকরণ দেখব। সমীকরণটা কীরকম, এখানে আমরা 3টা পার্ট দেখতে পাচ্ছি, প্রত্যেকটা পার্টকে এক একটা ডিগ্রিজ অফ ফ্রিডম বলা হয়, আমি যেটা তোমাদেরকে বলেছিলাম। তার মানে এরা হচ্ছে কি এক একটা ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা। তার মানে এখানে আমরা টোটাল 3টা ডিগ্রিজ অফ ফ্রিডম পাচ্ছি। আর মজার কথা হচ্ছে আমাদের একটা ডিগ্রিজ অফ ফ্রিডম বরাবর বা স্বাধীনতার মাত্রা বরাবর যতটুকু পরিমাণ শক্তি কাজ করে গতিশক্তি, সেটাকে লেখা হয় হাফ ইন্টু কে ইন্টু টি হিসেবে, যেখানে কে হচ্ছে আমাদের একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট এবং এটাকে বলা হয় বোল্টসম্যান ধ্রুবক বা বোল্টসম্যান কনস্ট্যান্ট, আর টিটা হচ্ছে আমাদের তাপমাত্রা, মানে ওই গ্যাসের তাপমাত্রা। তাহলে আমি বলতে পারি যে এই জায়গাটা থেকে আমরা 3টা জিনিস পাবো। একটা হচ্ছে কি, আমরা প্রথম ডিগ্রিজ অফ ফ্রিডম যেটা পাচ্ছি ওর শক্তি হিসেবে পাবো হাফ ইন্টু কেটি, আমরা দ্বিতীয় ডিগ্রিজ অফ ফ্রিডমের শক্তি হিসেবে পাবো হাফ ইন্টু কেটি, এবং তৃতীয় ডিগ্রিজ অফ ফ্রিডমের শক্তি হিসেবে পাবো কি হাফ ইন্টু কেটি, এবং প্রত্যেকটাই হচ্ছে কি আমাদের গতিশক্তি। তার মানে আমরা এই জিনিসটাকে বলতে পারি এটা হচ্ছে প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডম বরাবর কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। তার মানে প্রত্যেকটা অক্ষ বরাবর যে গতিশক্তি থাকে তাদেরকে আমরা ইচ্ছা করলে এই ইকুয়েশন বা সমীকরণ দিয়েও প্রকাশ করতে পারি। তাহলে একটা বিষয় ক্লিয়ার, আমাদের হাফ, এখানে যে আমরা লিখছিলাম হাফ এম এক্স মানে এম ভি এক্স স্কোয়ার, এটা মানে যা আমাদের হাফ কেটি মানে কি তা একই জিনিস। তাহলে বিষয়টা তোমাকে মনে রাখতে হবে। আবার হাফ এম ভিওয়াই স্কোয়ার মানে যা হাফ কেটি মানে কি তা, হাফ এম ভিজেড স্কোয়ার মানে যা হাফ কেটি মানে কি তা। তাহলে আমরা এই যে এখানে হাফ কেটি পাচ্ছি, এটা 3টা একসাথে ডিস্ট্রিবিউট হয়ে থাকে প্রত্যেকটা অক্ষ বরাবর গতিশক্তির জন্য। তো আমরা ফাইনালি কি করি, এদের মাঝে যোগ চিহ্ন বসিয়ে দিই এবং আলটিমেটলি আমরা এখান থেকে পাচ্ছি কি 3/2 ইন্টু কেটি। তাহলে কোনো একটা এক পরমাণুক আদর্শ গ্যাসের জন্য অভ্যন্তরীণ শক্তির মান হচ্ছে কি 3/2 কেটি, এবং এটা আসলে এই সিস্টেমটা থেকে বা এই হিসাব থেকে এসেছে। তাহলে দেখো তো আমাদের এখানে এক্স ওয়াই জেড এই 3টা অক্ষ বরাবর কিন্তু হাফ কেটি ডিস্ট্রিবিউট অবস্থা থাকছে। তার মানে হাফ কেটি, এটাকে আমরা ইচ্ছা করলে গড় গতিশক্তি বা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বলতে পারি। তাহলে এটা নতুন যে পরিচয়টা আমরা পেলাম সেটা হচ্ছে কি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বা গড় গতিশক্তি। কেননা প্রত্যেকটা এক্সিস বরাবর এখানে যেহেতু 3টা অ্যাক্সিস আছে, তার মানে প্রত্যেকটা অক্ষ বরাবর যেহেতু হাফ কেটি পরিমাণ শক্তি কাজ করে, তাই আমি বলতে পারি এই হাফ কেটিটা হচ্ছে কি আমাদের গড় গতিশক্তি বা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কোনো একটা এক পরমাণুক আদর্শ গ্যাসের জন্য। তাই যদি হয়ে থাকে এটা শুধুমাত্র যে এক পরমাণুক আদর্শ গ্যাসের জন্য গড় গতিশক্তি হিসেবে কাজ করবে তা না, যে কোনো গ্যাসের জন্য গড় গতিশক্তি হিসেবে হাফ ইন্টু কে ইন্টু টি কাজ করে। তার মানে হাফ কেটি হচ্ছে সকল গ্যাসের জন্য, মানে সব ধরনের গ্যাসের জন্য যে কোনো একটা অক্ষ বা যে কোনো একটা ডিগ্রিজ অফ ফ্রিডম বরাবর গতিশক্তির মান, এবং সেটাকে আমরা গড় গতিশক্তি বলি। তাহলে এই ইউটা যে পাচ্ছি, এই ইউ এর পরিচয় হচ্ছে কি, এই ইউটা হচ্ছে আমাদের মোট অভ্যন্তরীণ শক্তি, কেননা আমরা সবগুলোকে যোগ করেছি। তাহলে ইউ হচ্ছে কোনো একটা এক পরমাণুক আদর্শ গ্যাসের জন্য মোট অভ্যন্তরীণ শক্তির মান। এবার আমরা আরেকটা ব্যাপারে আসি, সেটা হচ্ছে কে হচ্ছে কি বোল্টসম্যান কনস্ট্যান্ট বা বোল্টসম্যান ধ্রুবক। এটার একটা সুন্দর সূত্র আছে, কে ইজ ইকুয়াল টু আদর্শ গ্যাস ধ্রুবক ডিভাইড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। এটা হচ্ছে একটা সূত্র যেখানে কেটা হচ্ছে বোল্টসম্যান কনস্ট্যান্ট। আমি জাস্ট একটু লিখি এটাকে বলা হয় বোল্টসম্যান ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে এটার বানান হচ্ছে অনেকটা এরকম BOLT বোল্টসম্যান ধ্রুবক বা কনস্ট্যান্ট। তো এখন এই মানটা যদি আমি এখানে একটু মডিফাই করি, খেয়াল করে দেখো আমরা এখানে একটা দারুণ জিনিস পাবো। কি পাবো সেটা হচ্ছে, তুমি যদি 1 মোল গ্যাস নিয়ে কাজ করো, কথার কথা তোমার কাছে এখন 1 মোল গ্যাস আছে, এটা আমরা বের করেছি সাধারণ সূত্র হিসেবে। এখন আমরা কতগুলো কেস দেখব। ফার্স্ট কেস হচ্ছে কি তোমার কাছে 1 মোল গ্যাস আছে, আর তুমি জানো 1 মোল পরিমাণে আসলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা পরমাণু থাকে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক আমাদের অণু থাকতে পারে অথবা পরমাণু থাকতে পারে। তার মানে আমরা 1 মোল গ্যাস যদি নেই এবং সেটা যদি মনো অ্যাটমিক আইডিয়াল গ্যাস হয় বা এক পরমাণু আদর্শ গ্যাস হয়, তাহলে ওই 1 মোল গ্যাসের জন্য আমরা যে টোটাল অভ্যন্তরীণ শক্তিটা বের করব তার মানটা কেমন হবে? তার মানটা হবে ইউ ইজ ইকুয়াল টু 3/2 ইন্টু কেটি। এটা আগের মতো যা আছে তাই থাকবে, বাট ওর সাথে আমরা এক্সট্রা অ্যাভোগাড্রোর সংখ্যা এনে গুণ করে দিব। যেহেতু আমরা এখানে 1 মোল নিয়ে কাজ করছি, তাহলে ইউ অফ 1 মোল এর মান হবে কি 3/2 কেটি ইন্টু এনএ। তাহলে এটা হচ্ছে আমাদের 1 মোল।
তাহলে বিষয়টা খুব সিম্পল। আমি যদি যে কোনো এক পরমাণুক আদর্শ গ্যাস নিয়ে কাজ করি, তার মোট অভ্যন্তরীণ শক্তির সূত্র হচ্ছে কি 3/2 kT। বাট আমি যখন 1 মোল ওই একই গ্যাস নিয়ে কাজ করব, তখন তার সূত্রটা হয়ে যাবে কি 3/2 kT ইন্টু Na, কেননা 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা পরমাণু থাকে। এখন খেয়াল করো, আমরা এই সূত্রটা থেকে কিন্তু একটা মডিফাইড ভার্সন বের করতে পারি। কীরকম মডিফাইড ভার্সন? আমি জাস্ট এটা মুছে দিচ্ছি, যেহেতু আমাদের জানা হয়ে গেছে এটা। তো এই সূত্রটা যদি তুমি মডিফাই করো, তাহলে তুমি এখান থেকে কিন্তু সহজে একটা জিনিস পাচ্ছ, সেটা হচ্ছে K ইন্টু Na, দ্যাট মিনস বোলসম্যান কনস্ট্যান্ট গুণন অ্যাভোগাড্রো সংখ্যা ইজ ইকুয়াল টু R, বা আদর্শ গ্যাস ধ্রুবক পাচ্ছ। আর এখানে কিন্তু তাই আছে, বোলসম্যান কনস্ট্যান্টের সাথে আমাদের Na গুণ আছে। তাহলে আমি এই সূত্রের পরের লাইনটা অনেকটা এইভাবে লিখতে পারি। কীভাবে লিখতে পারি? 3/2 K ইন্টু Na মানে হচ্ছে কি R, এবং আগের মতো এখানে টিটা থাকবে। তার মানে 3/2 RT, এটা হচ্ছে 1 মোল পরিমাণ আদর্শ গ্যাসের জন্য, যেটা হচ্ছে মনোঅ্যাটমিক আদর্শ গ্যাস বা এক পরমাণুক আদর্শ গ্যাস, তো সেটার অভ্যন্তরীণ শক্তি। তাহলে U অফ 1 মোল ইজ ইকুয়াল টু 3/2 RT হবে। তাহলে দুটো সূত্রে আমরা এখানে ইউজ করতে পারি। একটা হচ্ছে আমাদের U ইজ ইকুয়াল টু 3/2 kT, বাট এটা হচ্ছে সাধারণ সূত্র। আর আরেকটা হচ্ছে 1 মোল পরিমাণ গ্যাসের জন্য আমাদের সূত্রটা হচ্ছে কি U ইজ ইকুয়াল টু 3/2 RT। তাহলে এটা হচ্ছে কি 1 মোল গ্যাসের জন্য সূত্র। এবং তোমাকে বারবার সতর্ক করছি, আমাদের কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে এক পরমাণুক আদর্শ গ্যাস হতে হবে। আমি এটাকে বাংলায় লিখি, তোমরা না হলে বুঝবে না। এটা হচ্ছে এক পরমাণুক আদর্শ গ্যাস। তাহলে এই গ্যাসের জন্য আদর্শটা ঠিক মতো লিখি। তো এই গ্যাসের জন্য আমরা এই দুটো সূত্র পেলাম। এখন এখানে 1 মোল না হয়ে যদি n-তম মোল হতো, তখন কি হতো? ধরো তোমার কাছে এখন 1 মোল নেই, তোমার কাছে এখন গ্যাস আছে 5 মোল 10 মোল, তার মানে আমি এটাকে n মোল ধরতে পারি। তাহলে n সংখ্যক মোলযুক্ত গ্যাসের জন্য আমি যদি অভ্যন্তরীণ শক্তি বের করতে চাই, তাহলে তার মানটা কি হবে? তার মান হবে U n মোল, এভাবে লিখতে পারো, ইজ ইকুয়াল টু 3/2 RT। এটা ছিল 1 মোলের জন্য, জাস্ট ওর সাথে এক্সট্রা nটা যুক্ত হবে, মানে nটা গুণ হবে, নট যুক্ত, গুণ হবে আর কি। তাহলে তুমি nকে যদি গুণ করে দাও, তাহলে সেটা হবে কি n মোল গ্যাসের জন্য মোট অভ্যন্তরীণ শক্তির মান। এখন একটা বিষয় দেখো তো, আমরা এখানে মোট যে শক্তি বা অভ্যন্তরীণ শক্তিটা বের করলাম এক পরমাণু আদর্শ গ্যাসের জন্য, তার মানটা কি এসেছে? 3/2 kT, তাই না? দেখো তো, এই 3টা আসলে কার সাথে মিল যায়? 3টা আসলে ডিগ্রিজ অফ ফ্রিডমের সাথে মিল যায়। যেহেতু তুমি জানো যে এক পরমাণু আদর্শ গ্যাসের জন্য আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম যেটা, এর মান হচ্ছে কি 3। তাহলে আমি বলতে পারি যে কোনো পরমাণু গ্যাসের জন্য আমাদের মোট অভ্যন্তরীণ শক্তি হবে ডিগ্রিজ অফ, মানে ওই গ্যাসের ডিগ্রিজ অফ ফ্রিডম ডিভাইড বাই 2 ইন্টু kT। তাহলে এটা হচ্ছে একটা শর্টকাট সূত্র, তোমরা মনে রাখতে পারো। এবং এটা শুধুমাত্র যে এখানে আমরা দেখিয়েছি তা না, আমরা পরবর্তী যতগুলো গ্যাস আছে সবগুলোর জন্য দেখাবো। তাহলে এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ এক পরমাণুক আদর্শ গ্যাসের জন্য। আমরা এখন যে হিসাব নিকাশ দেখবো অভ্যন্তরীণ শক্তি, সেটা হচ্ছে দ্বি পরমাণুক বা ডাইঅ্যাটমিক আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাসের জন্য। তাহলে চলো আমরা নতুন একটা স্লাইডে এই হিসাবটা দেখি। আমাদের এখন হিসাবটা হচ্ছে কি? হিসাবটা হচ্ছে দ্বি পরমাণুক আদর্শ গ্যাসের জন্য। তাহলে আমি একটু লিখে ফেলি, দ্বি পরমাণুক আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বের করার সিস্টেম। তাহলে দেখো, এটা আমরা এখন কিভাবে করব? এটা করার প্রসেসটা একদমই সহজ, যেটা তোমরা অলরেডি দেখেছো যে দ্বি পরমাণু আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমাদের অভ্যন্তরীণ শক্তি যেটা বের হয়, তার মানটা কি হয়? ইউ ইজ ইকুয়াল টু, তুমি যদি আগের স্লাইডগুলো চেক করো তাহলে দেখতে পাবে হাফ px স্কোয়ার প্লাস হাফ mvy স্কোয়ার প্লাস হাফ mvz স্কোয়ার, প্লাস হচ্ছে আরও দুটো জিনিস ছিল। একটা হচ্ছে হাফ iy ওমেগা ওয়াই স্কোয়ার প্লাস হাফ iz ওমেগা জেড স্কোয়ার। তো এটা আমরা অলরেডি দেখেছি, এবং আমরা জানি এখানে প্রত্যেকটা অংশকে এক একটা ডিগ্রিজ অফ ফ্রিডম হিসেবে কাজ করে, এবং প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য আমাদের কি পরিমাণ শক্তি কাজ করবে সেটাও আমরা জানি, সেটা হচ্ছে 1/2 kT পরিমাণ শক্তি কাজ করে। তাহলে প্রথমটার জন্য 1/2 প্লাস হচ্ছে দ্বিতীয় অংশের জন্য হাফ kT, মানে 1/2 তো না, হাফ kT আর কি, হাফ kT। পরেরটার জন্য কাজ করবে হচ্ছে 1/2 kT, পরের অংশের জন্য কাজ করবে 1/2 kT, প্লাস পরের অংশের জন্য কাজ করবে 1/2 kT। তার মানে 1/2 kT হচ্ছে প্রতি ডিগ্রিজ অফ ফ্রিডম বরাবর কাজ করা শক্তির পরিমাণ। তাহলে হাফ mvx স্কোয়ার মানে যা, হাফ kT মানে কি তা। এখন সবগুলো যদি তুমি যোগ করো, তুমি পাবে 5/2 kT। তাহলে 5/2 kT হচ্ছে কি আমাদের দ্বিপরমাণুক আদর্শ গ্যাসের জন্য মোট অভ্যন্তরীণ শক্তির মান।
এখন আগের মতো আমরা হিসাব নিকাশ করব। ধরো তোমার কাছে এখন 1 মোল পরিমাণ আছে, তার মানে আমি যদি 1 মোল পরিমাণ দ্বিপরমাণুক আদর্শ গ্যাস নিয়ে চিন্তা করি, তখন সেক্ষেত্রে আমাদের ইউ এর মানটা কত হবে? আগের মতোই 5/2 কেটি, এবং ওর সাথে এক্সট্রা গুণ হবে কি অ্যাভোগাড্রো সংখ্যা বা এনএ। জাস্ট তোমরা আগের স্লাইডটা দেখতে পারো, এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ 1 মোল হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা পরমাণু। তো সেক্ষেত্রে আমরা জাস্ট সিম্পলি 1 মোলের জন্য 3/2 কেটি এর সাথে এনএ গুণ করেছি, আর এখানে জাস্ট আমরা 5/2 কেটি এর সাথে এনএ গুণ করব। আবার একইভাবে তোমরা বোল্টজম্যান কনস্ট্যান্ট বা বোল্টজম্যানের ধ্রুবক অনুসারে জানো কে ইজ ইকুয়াল টু আদর্শ গ্যাস ধ্রুবক ডিভাইড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তো এখান থেকে আমরা একটা সম্পর্ক পাই কি আর ইজ ইকুয়াল টু কে ইন্টু এনএ। তাহলে সেই সম্পর্কটা আমি যদি উপরে ইমপ্লিমেন্ট করি, তার মানে এই লাইনে যদি ইমপ্লিমেন্ট করি, তাহলে আমি এখান থেকে পাচ্ছি কি আমরা এখানে কে এর সাথে এন কে গুণ করতে পারছি, তো সেটার মান কি আর হিসেবে কাজ করবে। তার মানে 5/2 ইন্টু আর টি, এটা হচ্ছে কি আমাদের সূত্র হয়ে যাবে। কখন হবে? যখন আমরা 1 মোল আদর্শ গ্যাস নিয়ে কাজ করব এবং ওই গ্যাসটা দ্বিপরমাণুক যদি হয়। দ্বিপরমাণুক গ্যাস কারা? অক্সিজেন দ্বিপরমাণুক গ্যাস, হাইড্রোজেন দ্বিপরমাণুক, নাইট্রোজেন দ্বিপরমাণুক, ক্লোরিন দ্বিপরমাণুক। তো এই সমস্ত গ্যাসের জন্য আমাদের 1 মোল পরিমাণের টোটাল অভ্যন্তরীণ শক্তি হবে 5/2 আর টি, অথবা আমরা বলতে পারি এখানে 5/2 কেটি ইন্টু এনএ। আর এটা হচ্ছে আমাদের জেনারেলের সূত্র বা বলা যায় বেসিক সূত্র। তো এটা আমরা বেসিক সূত্র হিসেবে রাখবো, বাট 1 মোলের ক্ষেত্রে এটাকে চেঞ্জ করে দিব। তারপর আগের মতো আমরা বলতে পারি যদি আমাদের 1 মোল নিয়ে না কাজ করে আমরা এন মোল পরিমাণ নিয়ে কাজ করি, তাহলে এন মোলের জন্য আমাদের সূত্রটা কি হবে? ইউ ইজ ইকুয়াল টু 5/2 আর টি, এবং ওর সাথে সিম্পলি এনটা গুণ হয়ে যাবে। এখন মজার বিষয়টা হচ্ছে কি যে এখানেও কিন্তু সেম কাহিনী। তুমি দেখতে পাচ্ছ আমাদের দ্বিপরমাণু গ্যাসের জন্য যে ডিগ্রিজ অফ ফ্রিডমটা থাকছে সেটা কয়টা? 5টা। তার মানে 5 হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। তার মানে তুমি যদি অভ্যন্তরীণ শক্তি বের করতে চাও, তাহলে সেই অভ্যন্তরীণ শক্তির মানটা কি হবে? জাস্ট আগে স্লাইডে দেখো আমাদের মোট অভ্যন্তরীণ শক্তি বের হয়েছিল কি ডিগ্রিজ অফ ফ্রিডম ভাগ 2 ইন্টু কেটি। এখানেও সেম, দেখো আমাদের মোট অভ্যন্তরীণ শক্তি এখানে বের হয়েছে ডিগ্রিজ অফ ফ্রিডম মানে 5/2 ইন্টু কেটি। তার মানে এটা আমাদের এখানেও কাজ করবে। যে কোনো গ্যাসের জন্য আমরা শর্টকাটে মোট অভ্যন্তরীণ শক্তি এই সূত্র অনুসারে বের করতে পারি। তাহলে এটা আমি আরেকবার লিখে দিচ্ছি এখানে, সেটা হচ্ছে মোট। এটা কিন্তু মোট বলতে আমি কোনো মোল সংখ্যা নেইনি বা কোনো এনতম মোল নেইনি, জাস্ট নর্মালি একটা বেসিক সূত্র মোট অভ্যন্তরীণ শক্তি বের করার জন্য। তাহলে মোট অভ্যন্তরীণ শক্তি যে কোনো গ্যাসের জন্য কি হবে? ওই গ্যাসের ডিগ্রিজ অফ ফ্রিডম ভাগ হচ্ছে 2 ইন্টু কেটি হবে। একইভাবে আমরা যদি দ্বিপরমাণুক আদর্শ গ্যাস না ইউজ করে বহু পরমাণুক আদর্শ গ্যাস নিয়ে কাজ করি, দ্যাট মিনস আমি একটু লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ধরো এখন আমরা বহু পরমাণুক আদর্শ গ্যাস নিয়ে কাজ করব। বহু পরমাণুক আদর্শ গ্যাস। বহু পরমাণুক আদর্শ গ্যাসগুলো কারা? সেগুলো কিন্তু আমরা মোটামুটি জানি, আইডিয়া আছে আমাদের। যেমন SO3 একটা গ্যাস ছিল, তারপর হচ্ছে CS4 একটা বহু পরমাণুক, মানে একটা অণুতে অনেকগুলো পরমাণু থাকে, এদেরকে বলা হয় বহু পরমাণুক। তো এদের ক্ষেত্রে আমি আর সূত্রটা লিখলাম না, তোমরা অলরেডি জানো ইউ এর মধ্যে কয়টা জিনিস থাকবে? 6টা জিনিস থাকবে, তাই না? তাহলে 6টা জিনিস যদি থাকে, তার মানে আমরা এখানে আসলে 6টা হাফ কেটি এদেরকে যোগ করব। তাহলে 6টা হাফ কেটি যদি আমি এরকমভাবে যোগ করি, তাহলে আমরা পাবো কি? আমরা আলটিমেটলি 3/2 না 3/2 তো না 3 কেটি পাবো। তার মানে এখানে আমরা 6টা পার্ট পাচ্ছি কি? 6টা পার্ট হচ্ছে হাফ কেটি এর। তো সেই ক্ষেত্রে আমরা এখানে টোটাল 3টা কেটি পাবো। যেহেতু ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে বহু পরমাণু গ্যাসের জন্য 6, তো আমরা এখানে কি পাচ্ছি? 3 পাচ্ছি। তার মানে 3 কেটি হচ্ছে কি আমাদের মোট অভ্যন্তরীণ শক্তি হিসেবে কাজ করবে। কিসের মোট অভ্যন্তরীণ শক্তি? বহু পরমাণু আদর্শ গ্যাসের মোট অভ্যন্তরীণ শক্তি। তো সেক্ষেত্রে আমি যদি কন্ডিশন তৈরি করি 1 মোল পরিমাণ গ্যাসের জন্য কি হবে? 1 মোল পরিমাণে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক গ্যাস থাকে, গ্যাস অণু থাকে বা পরমাণু থাকে। তো সেক্ষেত্রে ইউ এর মানটা হবে 3 কেটি ইন্টু এনএ। আবার আমরা এটাকে মডিফাই করতে পারি ওই যে বোল্টজম্যান কনস্ট্যান্ট দিয়ে 3 ইন্টু আর টি, যেহেতু কে ইন্টু এনএ হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট হিসেবে আর, মানে ওই সূত্র হিসেবে হচ্ছে আর হবে। আবার আমরা যদি আরেকটা কন্ডিশন যুক্ত করি, জাস্ট আগের কন্ডিশনগুলো এখানে আমরা রিপিট করছি। এন মোল পরিমাণ বহু পরমাণুক আদর্শ গ্যাসের জন্য অভ্যন্তরীণ শক্তি মানটা, তাহলে সেটা কি হবে? ইউ ইজ ইকুয়াল টু 3 আর টি ইন্টু ওর সাথে সিম্পলি এন যুক্ত হবে। এবং এখানে আমাদের সেই সূত্রটা রিপিটেশন ঘটেছে, কেননা আমরা জানি কোনো একটা পরমাণুর মোট অভ্যন্তরীণ শক্তি, মানে কোনো একটা গ্যাসের পরমাণুর মোট অভ্যন্তরীণ শক্তিগুলো কি হয়? ওই গ্যাসের ডিগ্রিজ অফ ফ্রিডম ভাগ 2 ইন্টু
কেটি হয়। তো এখানে তুমি দেখতে পাচ্ছ বহু পরমাণু গ্যাসের জন্য আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম কয়টা ছিল? 6টা ছিল। ওকে 2 দিয়ে ভাগ করো, কেটি বের করো, তাহলে তুমি এখান থেকে ফিরে পাচ্ছ 3 কেটি, তার মানে মিলে যাচ্ছে। তো তোমরা এই সূত্রটাও মনে রাখতে পারো শর্টকাটে, যে কোনো একটা পরমাণু গ্যাসের জন্য তার মোট অভ্যন্তরীণ শক্তি হচ্ছে ওই গ্যাসের ডিগ্রিজ অফ ফ্রিডম ভাগ 2 ইন্টু কেটি। এখন তোমাকে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে এই যে আমরা মোট অভ্যন্তরীণ শক্তি ইউর মানটা বারবার বের করছি 3 কেটি, তারপর হচ্ছে আগের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি 5/2 কেটি ছিল, তারপর এর আগের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি 3/2 কেটি ছিল। এরা আসলে কারা? এরা আসলে যে কোনো একটা পরমাণু বা একটা অণু যেটি বলি না কেন সেটার মোট অভ্যন্তরীণ শক্তি। তার মানে 3/2 নিয়ে যখন তুমি কাজ করবে এটাকে আসলে আমরা একটা অণু বলবো। দ্যাট মিনস এই ইউটা হচ্ছে আমাদের 1 মলিকুলের জন্য বা একটা অণুর জন্য। তাই এখানে 3/2 কেটি যেটা পাচ্ছ এই জিনিসটা হচ্ছে আমাদের একটা অণুর জন্য। আমি জাস্ট একটু তোমাদেরকে কনফিউশন দূর করে দিই। ওই গ্যাসের একটা অণুর জন্য মোট অভ্যন্তরীণ শক্তিটা হচ্ছে কি 3/2 কেটি। সেম একইভাবে আমাদের এখানে 5/2 কেটি আমরা পেয়েছিলাম, তার মানে এটাও আসলে কী হিসেবে কাজ করছে? ওই দ্বিপরমাণুক আদর্শ গ্যাসের একটা অণুর মোট অভ্যন্তরীণ শক্তি হিসেবে কাজ করছে। এবং ফাইনালি এখানেও তোমরা দেখতে পাচ্ছ 3RT এসেছে, না RT না 3 কেটি এসেছে। এটা আসলে আমাদের একটা অণুর মোট অভ্যন্তরীণ শক্তি হিসেবে কাজ করছে। তাহলে আমি যদি একদম শর্টকাটে তোমাদের সবগুলো সূত্র সলভ করে দিই, মানে হচ্ছে লিখে দিই, তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে। সেটা হচ্ছে আমি ধরে নিলাম অভ্যন্তরীণ শক্তিটা ইউ, তাই না? যদি আমি আচ্ছা আমার মনে হয় এই জিনিসটা আমি একটু ছক করে তোমাদেরকে দেখাই, তাহলে খুব সুবিধা হবে। তো তোমার কাছে এখন এক পরমাণু গ্যাস আছে, তারপর হচ্ছে তোমার কাছে 2 পরমাণু গ্যাস আছে বা দ্বিপরমাণু গ্যাস আছে, এবং তোমার কাছে বহু পরমাণু গ্যাস আছে। 3টা জিনিস আছে। তার মানে আমি যদি এখানে প্রত্যেকটার মান বের করতে চাই অভ্যন্তরীণ শক্তির, তুমি ধরে নাও অভ্যন্তরীণ শক্তি অফ একটা অণু বা একটা মলিকুলের বের করতে যাচ্ছি, তার মানে 1 অণু আমি বাংলা লিখছি। তাহলে এক পরমাণু গ্যাসের একটা অণুর অভ্যন্তরীণ শক্তির মান কি হবে? সেটা অবশ্যই হবে 3/2 কেটি, যেটা আমরা বের করেছিলাম। তারপরে দ্বিপরমাণুকের জন্য সেটার মান কি হবে? 5/2 কেটি হবে, এবং বহু পরমাণুকের জন্য সেটার মান কি হবে? 3 কেটি হবে। আবার আমি যদি অভ্যন্তরীণ শক্তিটা বের করতে চাই একটা মোলের জন্য, তখন তার মানটা কি হয়ে গেছিল? 3/2 RT, ওর মানটা হয়ে গেছিল 5/2 RT, এবং বহু পরমাণুকের জন্য হয়ে গেছিল 3 RT, যেটা তোমরা এই স্লাইডে কিন্তু দেখতে পাচ্ছ। আর তুমি যদি 1 মোলের জন্য না বের করে n মোলের জন্য অভ্যন্তরীণ শক্তি বের করতে চাও, তার মানটা কি হবে? 3/2 RT ইন্টু n। মানে দ্বিপরমাণুকের জন্য হবে 3/2 RT n, এবং বহু পরমাণুকের জন্য হবে 3 RT n। তো এই হচ্ছে আমাদের মেইন সূত্রের আসল কাহিনী। তাহলে এখানে কোনো কনফিউশন রাখা যাবে না। তোমাদের আসলে টোটাল যে সূত্রটা, এটা আসলে 9টা সূত্র এবং 9টা সূত্রের কম্বিনেশন, যেখানে এক পরমাণু গ্যাস, মানে দ্বিপরমাণু গ্যাস এবং বহু পরমাণু গ্যাসগুলো কাজ করছে। আচ্ছা, এটা মনে হয় পরমাণুক হবে, তো এটা হচ্ছে পরমাণুক। ওকে, তো এই হচ্ছে আমাদের 9টা সূত্র। তোমাদের প্রত্যেকটা সূত্র ভালোভাবে মনে রাখতে হবে। তো এখন আচ্ছা, আমার মনে হয় এখানে এটা 3 না হয়ে 5 হবে। খেয়াল করে দেখো এই পার্টটা, এখানে হচ্ছে আমাদের 5/2 RTN হবে। তো যেহেতু আমরা দ্বিপরমাণু গ্যাস নিয়ে কাজ করছি, তাহলে প্রত্যেকটা 5/2 হবে। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি আসলে কী ধরনের ফাংশন, সেটা আমরা একটু দেখব। তো এটা দেখার জন্য আমি তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা বিভিন্ন রকম তাপগতীয় বিদ্যা, মানে তাপগতিবিদ্যার বিভিন্ন সিস্টেম দেখেছিলাম, তাই না? এবং ওই সমস্ত সিস্টেমগুলোকে প্রকাশ করা হতো পিভি ডায়াগ্রামের মাধ্যমে। যেমন আমরা এক্স অক্ষ বরাবর রাখতাম হচ্ছে পিকে, মানে পি না, আয়তনকে বা ভলিউমকে, আর ওয়াই অক্ষ বরাবর রাখতাম হচ্ছে চাপ বা পিকে। তো এটা হচ্ছে আমাদের পিভি ডায়াগ্রাম ছিল, এবং এর মধ্যে আমরা বিভিন্ন পয়েন্ট দিতাম যেগুলোকে তাপগতির স্থানাঙ্ক বলা হতো। ধরা যাক এটা হচ্ছে একটা পয়েন্ট এ, এবং আমি ধরে নিলাম এই পয়েন্টের জন্য আমাদের আয়তন হচ্ছে V1, চাপ হচ্ছে আমাদের P1। আর আমি আরেকটা পয়েন্ট ধরে নিলাম, ধরো এই জায়গাটাতে, এটা হচ্ছে ধরো বি পয়েন্ট, এবং বি পয়েন্টের জন্য স্থানাঙ্ক ধরলাম V2, মানে V2 পরিমাণ আয়তন এবং P2 পরিমাণ চাপ। এটা কি নির্দেশ করে? এটা আসলে এক একটা অবস্থা বা স্টেট নির্দেশ করে। একটা তাপগতীয় সিস্টেমের আমাদের এ হচ্ছে একটা অবস্থা, পি হচ্ছে কি আরেকটা অবস্থা। তাহলে আমি যদি এ থেকে বি এর দিকে যাই, তাহলে অবশ্যই আমাদের একটা পথ ধরে যেতে হবে, তাই না? আবার আমি যদি বি থেকে এতে ফিরে আসি, তাহলে কি অবশ্যই একটা পথ ধরে ফিরে আসতে হবে। অথবা আমি যদি আরেকটা জিনিস বলি, আমি এ থেকে বিতে
এই পথে যেতে পারি, আবার এই পথে যেতে পারি, আবার এই পথে যেতে পারি। আমরা বিভিন্ন পথে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যেতে পারি তাপগতীয় ব্যবস্থাতে। কিন্তু আমাদের অভ্যন্তরীণ শক্তি যেটা, এটা এই পথের উপর কখনোই ডিপেন্ড করে না। তার মানে এ থেকে বিতে আমরা বা একটা তাপগতীয় অবস্থা থেকে আরেকটা তাপগতীয় অবস্থাতে আমরা কিভাবে যাব তার উপর অভ্যন্তরীণ শক্তি কখনোই নির্ভর করে না। অভ্যন্তরীণ শক্তি কেবলমাত্র নির্ভর করে অবস্থার উপর, যে সে শুরুতে কি অবস্থায় ছিল এবং শেষে কি অবস্থায় আছে। দ্যাট মিনস এ আর বি, এই দুটো যে পয়েন্ট আমরা পেলাম, এই দুটো পয়েন্টের উপর আসলে আমাদের অভ্যন্তরীণ শক্তিটা নির্ভর করে। এই জন্য আমি বলতে পারি অভ্যন্তরীণ শক্তি হচ্ছে কি আমাদের অবস্থার ফাংশন বা স্টেট ফাংশন। তার মানে অভ্যন্তরীণ শক্তি কী ধরনের ফাংশন হবে, এটা হচ্ছে আমাদের স্টেট ফাংশন হিসেবে কাজ করবে। স্টেট ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেটা শুধুমাত্র শুরু এবং শেষ অবস্থার উপর নির্ভর করে, অথবা বলতে পারি আদি অবস্থা এবং শেষ অবস্থার উপর নির্ভর করে। যেমন তুমি দেখতে পাচ্ছ, এ হচ্ছে এমন একটা অবস্থা যেখানে আমাদের আয়তন V1, চাপ হচ্ছে P1। বি হচ্ছে আমাদের আরেকটা অবস্থা যেখানে আয়তন হচ্ছে V2, চাপ হচ্ছে P2। তো এই অবস্থাগুলোর উপর আসলে আমাদের অভ্যন্তরীণ শক্তিটা নির্ভর করে। তো একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা আমি কোন পথে গেলাম সেটার উপর নির্ভর করে না। তুমি দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের পথ আমি দেখিয়েছি। একটা পথ ধরে নাও এক্স পথে, আরেকটা হচ্ছে ওয়াই পথ, আরেকটা হচ্ছে জেড পথ। তার মানে এই পথ ধরে যে যাচ্ছে আমাদের সিস্টেমটা একটা তাপগতীয় অবস্থা থেকে আরেকটা তাপগতীয় অবস্থায়, ওই পথের উপর কখনোই আমাদের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে না। তো এখন আমরা এই বিন্দুর কথা যদি বলি তাহলে এটা কি একটা অবস্থা, এবং আমি ধরে নিলাম এই অবস্থায় কোনো একটি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি ছিল U1। বি হচ্ছে আমাদের আরেকটা অবস্থা যেখানে আমাদের আয়তন এবং চাপ পরিবর্তন হয়েছে। তো ওই অবস্থা আমি ধরে নিলাম অভ্যন্তরীণ শক্তি U2। এবং আমি বলেছিলাম অভ্যন্তরীণ শক্তিকে এক্সাক্ট মাপা যায় না বা স্পেসিফিকভাবে পরিমাপ করা যায় না। আমরা যেটা পরিমাপ করি সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পার্থক্য। তাহলে এ থেকে বিতে আমি যদি পৌঁছাই কোনো একটা তাপগতীয় ব্যবস্থাতে, তাহলে বি বিন্দু বা শেষ অবস্থার অভ্যন্তরীণ শক্তি এবং আদি অবস্থার অভ্যন্তরীণ শক্তির যে পার্থক্য, এটাই হচ্ছে আমাদের ডেল ইউ হিসেবে কাজ করবে। তার মানে আমরা ডেল ইউকে পরিমাপ করতে পারবো, কিন্তু কখনোই U2 এবং U1কে আলাদাভাবে পরিমাপ করতে পারবো না। তো বেশিরভাগ বইতে আসলে এটাকে U2 মাইনাস U1 না লিখে ইউ অফ ফাইনাল মাইনাস ইউ অফ ইনিশিয়াল লেখা হয়। মানে ফাইনাল অবস্থায় আমাদের অভ্যন্তরীণ শক্তি এবং একদম আদি অবস্থা বা ইনিশিয়াল অবস্থা অভ্যন্তরীণ শক্তির পার্থক্যটাই হচ্ছে কি ডেল ইউ। এখন আমরা তো এখানে এ থেকে বিতে গিয়েছি, তাই না? বাট যদি আমাদের প্রসেসটা একটু অন্যরকম হতো, ধরো আমি এ থেকে বিতে গেলাম আবার বি থেকে এতে চলে আসলাম, তখন কি হতো? এই ধরনের প্রসেসগুলোকে বলা হয় কি চাক্রিক প্রক্রিয়া বা সাইক্লিক প্রসেস। তাহলে আমি তোমাকে আরেকটা গ্রাফ দেখাচ্ছি। ধরো তুমি এখানে তোমার এই বিন্দু থেকে একটা তাপগতীয় ব্যবস্থার কাজ শুরু করলে, তারপরে এ থেকে তুমি বিতে গেলে, বি হচ্ছে আমাদের আরও একটা স্টেট বা তাপগতীয় ব্যবস্থা, তারপর তুমি সিতে গেলে, তারপর হচ্ছে তুমি ধরো ডিতে গেলে, এবং তারপরে তুমি আবার এতে ফিরে আসলে। তাহলে বিষয়টা কীরকম? তুমি এ থেকে কাজ শুরু করেছ বা এ থেকে কোনো একটা সিস্টেমের মধ্যে তাপ দিচ্ছ, তো ওই সিস্টেমটা কিছুক্ষণ পর বি অবস্থায় চলে গেল, বি থেকে তারপর ধরো সি অবস্থায় চলে গেল, তারপরে ধরো সি থেকে তোমার ডি অবস্থায় চলে গেল। আবার সে যদি আদি অবস্থা দ্যাট মিনস এতে ফিরে আসে, তাহলে এই ধরনের প্রক্রিয়াকে বলা হয় কি চাক্রিক প্রক্রিয়া বা সাইক্লিক প্রসেস বা সাইক্লিক থার্মোডাইনামিক প্রসেস। মানে এটাকে বাংলা যদি বলি তাহলে আমি বলতে পারি চাক্রিক তাপগতীয় বিদ্যা, মানে তাপগতিবিদ্যার। তো এখন আমরা এই সাইক্লিক প্রসেসে কিন্তু আদি বিন্দু পাচ্ছি এ, আবার শেষ বিন্দু পাচ্ছি কি এ। তার মানে এই বিন্দুতে আমাদের যদি অভ্যন্তরীণ শক্তি ইউ হয়, তাহলে আবার সে এই বিন্দু থেকে অভ্যন্তরীণ শক্তি ইউ হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি ডেল ইউর মানটা বের করি, কি হবে? ইউ মাইনাস ইউ, তাহলে আলটিমেটলি 0 পাবো। তাই আমরা বলতে পারি কোনো একটা চাক্রিক তাপগতীয় প্রক্রিয়াতে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আসলে হয় না, সেক্ষেত্রে ডেল ইউর মানটা সম্পূর্ণরূপে 0 হয়ে যায়। তাহলে এই বিষয়টা মনে রাখবে। যদি তুমি একটা প্রক্রিয়া দেখো, ধরো যে এ থেকে বিতে গেল, তার মানে এ থেকে বিতে যেহেতু গিয়েছে আমাদের এই প্রক্রিয়াটা, এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন থাকবে। কিন্তু তুমি যদি এ থেকে টোটাল চক্র ঘুরে আবার এতে ফিরে আসো, তাহলে সেক্ষেত্রে এটা একটা চাক্রিক তাপগতিবিদ্যা হবে বা তাপগতীয় প্রক্রিয়া হবে। সেই ক্ষেত্রে তোমার অভ্যন্তরীণ শক্তির মানটা, মানে ওর পার্থক্যটা অবশ্যই 0 হবে। এখন আমরা এই অভ্যন্তরীণ শক্তির সাথে আরেকটা জিনিসের সম্পর্ক দেখেছিলাম, যেটাকে আমি মেয়ারের প্রকল্প বলেছি। তোমাদের যদি মনে থেকে থাকে তাহলে দেখো আমাদের মেয়ারের প্রকল্পটা এরকম ছিল, ডেল ইউ সমানুপাতিক ডেল টি, তাই না? অথবা আমরা বলতে পারতাম ইউ সমানুপাতিক টি, অর্থাৎ কোনো একটা সিস্টেমের তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়বে, তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি কমবে। এটাকে আসলে
এভাবে লেখা হয় না, মানে এভাবে তো আমি লিখেছি ঠিক আছে, ওকে 100% ওকে এটা, বাট এটার আরেকটা সিস্টেম আছে। যেহেতু আমি বলেছি অভ্যন্তরীণ শক্তি হচ্ছে একটা ফাংশন, আমরা এখন ফাংশন রূপে এই অভ্যন্তরীণ শক্তিটাকে প্রকাশ করব তাপমাত্রার মাধ্যমে। কিভাবে? আমরা ছোটোবেলার থেকে ফাংশন দেখে এসেছি y = f(x), তাই না? তার মানে x এর মানের উপর আমাদের y এর মানটা ডিপেন্ড করে, x এর মান পরিবর্তন করলে y এর মানটা পরিবর্তন হবে। অভ্যন্তরীণ শক্তিটাকেও এভাবে প্রকাশ করা যায়। কিভাবে? y এর জায়গায় তুমি u বসাবে, এক্স এর জায়গায় তুমি জাস্ট টি বসাবে। টি হচ্ছে তাপমাত্রা, ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। তার মানে তাপমাত্রার একটা ফাংশন হচ্ছে, মানে অভ্যন্তরীণ শক্তির একটা ফাংশন হচ্ছে আমাদের তাপমাত্রা। এই কথাটা তোমাকে মনে রাখতে হবে। অভ্যন্তরীণ শক্তিটা হচ্ছে কি? তাপমাত্রার একটা ফাংশন। তার মানে তাপমাত্রা যদি পরিবর্তন করি, অভ্যন্তরীণ শক্তিও হবে কি? পরিবর্তন হবে। তাহলে ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তির একটা ফাংশন হচ্ছে কি? তাপমাত্রা। বা আমরা না, এটা এভাবে বলা যাবে না, আমি একটু লিখিয়ে দিই, তাহলে তোমাদের কনফিউশন হতে পারে না লিখলে। তাপমাত্রার একটা ফাংশন হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, এই কথাটা মনে রাখতে হবে। তাপমাত্রা টি এর ফাংশন হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি বা ইউ। টি চেঞ্জ করলে ইউ চেঞ্জ হবে, টি যদি বাড়ো ইউ বাড়বে, টি কমালে ইউ কমবে।